বলেছি 9:50 কিন্তু চলে আসছে। আজকে কিন্তু 1 মিনিটও কিন্তু আমরা দেরি করিনি, ঠিক আছে। আমাদের যথারীতি আজকের আয়োজন, আজকে কিন্তু আমি আগেই বলেছিলাম আজকে লিখিত, আজকে কি লিখিত, কোনো ধরনের কোনো প্রিলি হবে না। আজকে লিখিত 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার লিখিত প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। এই লিখিত প্রশ্নগুলোর উত্তর আপনারা কিভাবে করবেন? পরীক্ষার হলে গিয়ে অনেকে কট খান, কারণ অনেকে পড়াশোনা করে এমসিকিউ স্টাইলে পড়াশোনা করে। যেমন আমরাই যদি বলি যে আমাদের এখানে 10 থেকে 20তম গ্রেডের যেদিন লিখিত পরীক্ষা হয় এই দিন উপস্থিতি থাকে খুবই কম, আর যেদিন পিলি পরীক্ষা এদিন উপস্থিত থাকে বেশি। কারণ বাঙালি সবসময় শর্টকাট জিনিস খাইতে পছন্দ করে। দেখবেন বার্গার এটা খাইতে পছন্দ করে, রান্না করা খাবার পছন্দ করে। দেখবেন ঢাকা শহরে মেয়েরা কিন্তু তেমন রান্না বান্না করতে চায় না, কারে কি করে, রেডিমেড খাবার খায়। আর এখন তো অর্ডার করে ফুড পান্ডা, ঠিক আছে, ফুড পান্ডায় অর্ডার করে। এই যে খাবারগুলা এগুলা খাইতে তারা পছন্দ, রেডিমেড খাবার খেতে বেশিরভাগই পছন্দ করে মেয়েরা। তো এরকম আপনারা পড়াশোনার ক্ষেত্রে রেডিমেড পড়াশোনা করতে পছন্দ করে, এরকম মেয়েরাও আছে ছেলেরাও আছে। তো এই রেডিমেড পড়াশোনা থেকে বের হয়ে আসতে হবে। রেডিমেড পড়াশোনা দিয়ে আপনি চাকরি পাবেন, প্রাইমারি চাকরি পাবেন রেডিমেড পড়াশোনা দিয়ে। রেডিমেড পড়াশোনা দিয়ে আপনি নিবন্ধনের চাকরি পাবেন। এই রেডিমেড পড়াশোনা দিয়ে আপনি ইউনিয়ন সমাজকর্মী চাকরি পাবেন। রেডিমেড পড়াশোনা দিয়ে আপনি শুধু এমসিকিউ পরীক্ষা কি হয়, যেটা স্পেশাল বিসিএস যেটা আছে, রেডিমেড পড়াশোনা দিয়ে স্পেশাল বিসিএস হতে পারে আপনার, কিন্তু আদারওয়াইজ আর হবে না। মানে 10 থেকে 20তম গ্রেডের চাকরি আর হবেই না। যখন আপনি রিটেন পরীক্ষা দিতে যাবেন তখনই কট খাবেন। পিএসসির অধীনে যে 200 নম্বর লিখিত পরীক্ষা হয় সেখানে রেডিমেড পড়াশোনা দিয়ে হবে না, অবশ্যই সেখানে আপনার লিখিত পরীক্ষা দিতে হবে। সুতরাং যারা লিখিত চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ধামাকা আয়োজন, চমৎকার চমৎকার জিনিসগুলো কিন্তু আজকে আমি দিয়ে দেবো। এখানে দেখেন, এই যে নিচের বাগধারার সময় অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুন, এই জিনিসগুলা। এই যে দেখেন, খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদে 2026 সালে আসছে। এখন এই প্রশ্ন উত্তরগুলো আপনি পরীক্ষা হলে কিভাবে লিখবেন এইগুলাই রেখেছি। আপনি দেখেন এই যে জিনিসগুলা, এই যে দেখেন, উৎস অনুসারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা আছে, কি কি, এগুলো আমি আপনাদের প্রশ্ন করবো, আপনারা বলবেন, আমি এবার দিব। এই যে শব্দগুলো ব্যাস বাক্য সহ লিখো, এটা আসছে, শব্দগুলো সঠিক বানান আসছে। এই যে চাকরি পরীক্ষা, লিখিত পরীক্ষা 2026 সালে যেগুলো আসছে, এই যে নিম্নলিখিত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর লেখুন। এই যে সাহিত্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলার উত্তর আপনাদের পড়াবো। তার নির্মিত শব্দগুলো সংক্ষিপ্ত, এই যে সংক্ষিপ্ত উত্তরগুলো এগুলো পড়াবো। কোনো 4টা অপশন থাকবে না, সংক্ষিপ্ত উত্তর। আসলে এগুলো 2026 সালে যে চাকরি পরীক্ষাগুলো হলো এবং যেগুলো লিখিত পরীক্ষা হয়েছে, যে লিখিত পরীক্ষা যেগুলো হয়েছে, এই লিখিত পরীক্ষাগুলো আজকে আমি আপনাদেরকে সলভ করে দেবো। এখান থেকে আপনি দেখে সমাজসেবা পরীক্ষায় ইউনিয়ন সমাজকর্মী ব্যতীত অন্য যেগুলো লিখিত পরীক্ষা হবে সব উত্তর করতে পারবেন। এবং আরও যে চাকরি পরীক্ষাগুলো যে হয়, বন্দর কর্তৃপক্ষ, অডিট, নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে পিএসসি নন ক্যাডার, সব চাকরি পরীক্ষায় আপনি কি করতে পারবেন, আজকে ক্লাসটা থেকে আপনি উত্তর করতে পারবেন। সুতরাং আজকে ক্লাসটা ভিন্ন ধর্মী আমি একটা সাজিয়েছি। এই ক্লাসটা অনেক কষ্ট করে ক্লাসটা কিন্তু আমি সাজিয়েছি। সুতরাং এই ক্লাসটা শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদেরকে, ক্লাসটা শেষ পর্যন্ত থাকতে হবে। শুধু আমাদের জন্য দোয়া করবেন, জব মেডিসিনের জন্য দোয়া করবেন একটু, যে আপনাদের ফ্রি ক্লাসগুলো দিয়ে, ফ্রি ক্লাসগুলো করে যদি আপনার একটা চাকরি হয় তাহলে অন্ততপক্ষে একটা কি দিবেন, দোয়া তো করতে পারবেন, তাই না? দোয়া তো করতে পারবেন। হ্যাঁ, দোয়া করে দেন, দোয়া করে দেন, একটু ভালো করে দোয়া করে দিবেন। হ্যাঁ, একটু দোয়া করে দিবেন, তাই তো? আপনাদের জন্য এত কষ্ট করে আমরা আপনাদের জন্য আমরা একটা স্লাইড তৈরি করে দিই। আগামীকাল আমাদের মমিনুল স্যার আপনাদের জন্য ম্যাথমেটিক্সের উপর অনেক চমৎকার একটা স্লাইড তৈরি করবেন এবং আপনাদেরকে পড়াইয়ে দিবেন যে কিভাবে লিখিত ক্লাসগুলো করতে হয়, লিখিত প্রশ্নগুলো কিভাবে, ম্যাথের লিখিত প্রশ্ন কিভাবে আপনারা সলভ করবেন, এই জিনিসগুলো নেবেন। কারণ আমরা মাঝে মাঝে শুধু প্রিলি প্রশ্ন, আর সবাই প্রিলি ক্লাস করতে অনেক মজা পায়, তাই না? অনলাইনে যত ক্লাস আছে সব প্রিলি। স্যার প্রিলি পড়া না প্লিজ, স্যার প্লিজ, ভালো লাগে। প্রিলি 4টা অপশন দেখে অর্থাৎ দেখে বলতে পারে। অনেকে আছে যে নিজের মানে গার্লফ্রেন্ডের নামও ভুলে যান, বয়ফ্রেন্ডের নামে ভুলে, আচ্ছা 4টা অপশন দেন, তাহলে আমার বয়ফ্রেন্ডের নাম আমি বলে দিতে পারবো। এরকম আছে কিন্তু অনেকে আছে নিজের বউর নামও ভুলে যায়, কেন এতগুলো পরকীয়া করে নিজের বউর নামটাই ভুলে যায়। তো এরকম কিন্তু আছেন আপনারা, তাই তাদের কিন্তু চাকরি হবে না, তাদের কিন্তু চাকরি হবে না। এই জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের অবশ্যই অবশ্যই উভয় স্টাইলই পড়াশোনা করতে হবে, অর্থাৎ লিখিত প্রিলি উভয় স্টাইলে পড়াশোনা করতে হবে। তো আজকে আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন একটু দেখিত কারা কারা আছেন আমাদের সাথে। আর আজকে আমাদের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী বই দিবেন কিনা? হ্যাঁ, আজকেও সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর জন্য আপনাদের গিফট থাকবে। আমরা কারণ কি, গিফট না থাকলে আপনারা মানে গিফট থাকলে একটা কি হয়, একটা আকর্ষণ থাকে, তাই না? প্রতিদিন আপনারা যে গিফটগুলো পান, এই গিফট পেয়ে একজন ছেলে, একজন বেকার মেয়ের যদি উপকার হয় তাহলে খারাপ কোথায়? তো এই জন্য বলবো যে আজকে আপনাদের গিফট থাকবে, আজকেও আপনাদেরকে গিফট থাকবে। আজকেও আমরা আপনাদেরকে সমাজসেবার যে নতুন যে বই আছে, আজকে আমরা সমাজসেবার বই, নতুন বই আপনাদেরকে 2টা বই গিফট দিব। আর ক্যারিয়ার প্লাস বাংলা বই দিব না আজকে। এই যে সমাজসেবার যে নতুন যে আপডেট একদম তথ্য সমৃদ্ধ বই, আজকে যেহেতু লিখিত পরীক্ষা 10 থেকে 20তম গ্রেডের, সুতরাং নন ক্যাডার পরীক্ষা পিএসসির অধীনে যারা পরীক্ষা দেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই বই 2টা গিফট পাবেন আজকে। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কিন্তু পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো
কারণ নেই। আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন, সবাই কেমন আছেন? আর সাতক্ষীরার মানুষ কেমন আছেন আপনারা, যারা সাতক্ষীরার আছেন হাত জাগান। সাতক্ষীরা থেকে কারা কারা আছেন? আপনাদের জেলা তো দেখলাম আজকে ভাইরাল, সাতক্ষীরার মানুষ আজকে খুবই দেখলাম ফেসবুকে ভাইরাল, আমার ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। ঠিক আছে, কেমন আছেন সবাই? আপনারা কেমন আছেন? বইয়ের ঘ্রাণ ফারজানা খান স্যার গিফট ছাড়াও শেয়ার করে, এই যে দেখেন ফারজানা খান, তিনি হলো আমার এক্সট্রা একজন লোক। ও বল স্যার আমি কি করি স্যার, আমি গিফট ছাড়া আমি শেয়ার করি। তার মানে সে হলো আমার ভালোবাসার মানুষ, কারণ সে আমাকে ভালোবাসে, সে জব মেডিসিনকে ভালোবাসে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের আর কারা কারা আছো যে স্যার আমরা গিফটের বাইরেও শেয়ার করি? দেখি সে কারা জব মেডিসিনকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, কারা কারা আছেন দেখি। রুমা আক্তার আছেন, আছে বইয়ের ঘ্রাণ, সেতু সরকার আছেন, আবার এবং ফখরুল তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং সাইমা ইসলাম যুক্ত আছেন, এবং আতিকা স্যার আজকে সাউন্ড কম আসতেছে কেন বেবি? সাউন্ড তো ঠিক আছে, দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। ঠাকুরগা থেকে আছেন আমাদের সাথে, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। মারিয়া তিনিও আমাদের সাথে যুক্ত আছে। দিনা তিনি লাভ দিয়েছেন, তিনি অনেক স্টাইল আমাকে ভালোবাসেন, অর্থাৎ তিনি কি পিঙ্ক কালারও আমারে ভালোবাসেন, লাল কালারও ভালোবাসেন, ব্ল্যাক দিয়েও ভালোবাসেন আমাকে, ঠিক আছে, ইয়েলো দিয়ে আমাকে ভালোবাসেন, এক কথা সব কালার দিয়ে তিনি আমাকে ভালোবাসেন। এই যে আমাদের সাতক্ষীরা মানুষ, মেহেজামিনকে পেয়ে গেছি, সাতক্ষীরা মানুষ, ঢাকা মিরপুর 1 থেকে আছেন, মাদারীপুর থেকে আছেন আমাদের সাথে, কেমন ভালো আছি। সাতক্ষীরা একদম ভাইরাল সুখ পাখি, হ্যাঁ সাতক্ষীরা মানুষ খুব ভাইরাল। আমাদের সমাজসেবী না সমাজ কিনে পরীক্ষা কবে লিখিত হবে? এই তো গুড। আসল কথা কি জানেন, মানুষ কড়ে পড়লে, যখন মানুষের বিপদ আসে অন্যের দিক দিয়েই আসে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ সব ভেজাল করে সবাই, কিন্তু যারা পলিটিক্স করে তাদের টুকটাক এরকম থাকবে, কিন্তু কট খেয়ে যায় আসলে, কি আর করার ভাই। আচ্ছা দেখি আর কারা গিফট ছাড়াই যতবারই শেয়ার করি। ভালো কেমন আছেন? যশোর থেকে ইসরাত আছেন, যশোর থেকে। আপনাদের পড়াশোনা কেমন চলতেছে? আর আগামী 1.5 মাস পরে আপনাদের সমাজসেবা অধিদপ্তরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের সেই মহা আয়োজনের পরীক্ষাটা হবে কিন্তু, এবং এই ইন্টার পরীক্ষার পরে কিন্তু আপনার প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হয়ে যাবে। আর বলে দিচ্ছি সুখবর হলো, নিবন্ধনের পরীক্ষা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে, অর্থাৎ 20 আগস্টের ভিতরে আপনি নিবন্ধনের সিলেবাসও পেয়ে যাবেন, নিবন্ধনের সার্কুলারও পেয়ে যাবেন। এটা রেডি থাকেন। আগস্টে কোনো প্রাইমারির কোনো নতুন সার্কুলার আসবে না। প্রাইমারি যারা নতুন সার্কুলার, তাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার মানে তাদের কিন্তু ভেরিফিকেশন শেষে তাদের কিন্তু যোগদানের প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। তার মানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগটা দিবে, তবে আগস্টে না, সেটা সেপ্টেম্বরে। আগস্টে সার্কুলার আসবে নিবন্ধনের, আর সেপ্টেম্বরে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ। স্যার আমাদের বিসিএস এর খবর কি? যারা বিসিএস পরীক্ষা দেবেন ডাক্তারদের জন্য আসবে 51, এরপরে 51 হলেই 52তম, তবে 52তম বিসিএস পরীক্ষা নভেম্বরে দিবে, 52তম বিসিএস পরীক্ষা নভেম্বরে দিবে, কিন্তু এর আগে ডাক্তারদের দিয়ে দিবে। এছাড়া 10 থেকে 20তম গ্রেডে তো মেগা সার্কুলার আপনাদের লেগেই আছে। দ্রুত রাখো, দ্রুত দ্রুত। ইয়াসমিন আক্তার ইতি, তিনি আমাকে ভালোবাসেন, বিভিন্ন কালারে ভালোবাসেন, ভেরি গুড ভেরি গুড। অনেক আক্তার স্টাইলে কিন্তু তিনি ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বইয়ের ঘ্রাণ তিনি হাসান ইমরানকে মেনশন করেছে, এরকম আপনারা মেনশন করেন। অন্তনগর মা অন্তনগর আপনার সাথে চলবে কিনা কিন্তু, উফ। নওগাঁ থেকে আরিফা আছেন, নওগাঁ থেকে আমের রাজধানী। শরীফা ইসলাম তিনি, স্যার আপনি আমার কমেন্ট পড়েন। এই তো বেবি তোমার কমেন্ট পড়ে ফেলাম। আসফি আক্তার, এই তো দেখেন তিনি একজনকে মেনশন করেছেন, সেতু বলেছেন মেহেজাবিন ফ্রি ক্লাসের উপরে পরীক্ষা নেন স্যার, অবশ্যই নিব, ফ্রি ক্লাসের উপর পরীক্ষা দিব। রাহাত, আমাদের পরীক্ষা প্রতিদিন চলে, আপনি দেখবেন আজকে যে পরীক্ষা প্রশ্ন হয়েছে অস্থির, আগামীকাল পরশু যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে অনেক উপকার হয়, কারণ জব মেডিসিনের প্রশ্ন এত স্মার্ট ভাবে করা হয় যে প্রশ্নগুলো আপনারা যারা পরীক্ষা দেন একটু কমেন্টে জানান তো। জব মেডিসিনে যারা পরীক্ষা দেন পেইড বেসিস স্টুডেন্ট, আমাদের পরীক্ষার মানগুলা কেমন হয় একটু কমেন্টে জানান আপনারা। কুলসুম আক্তারকে মেনশন করছে। সুমা আছেন আমাদের সাথে, জি স্যার। তুলিকা আছে আমাদের সাথে, এবং দিনা আছে। স্যার একটা গান গিয়ে ক্লাসটা শুরু করেন। না বেবি আজকে গান হবে না। সেতু আছেন আমাদের সাথে। আরিয়ান আছে। নীল আকাশ তিনি বিবাড়িয়া থেকে, উফ বিবাড়িয়া খুব ডিসজাস্টিং একটা এলাকা, মানুষ মারামারি করে শুধু। সাবিনা তালুকদার তিনি টাঙ্গাইল থেকে যুক্ত আছেন, থ্যাংক ইউ তাবিনা। তারপর স্বপ্ন রহমান, স্বপ্না ময়মনসিংহ থেকে আছেন। মিস্টার মুন আছেন আমাদের সাথে। আরো মেহেদি হাসান তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিয়াম তিনি আমাদের সাথে যুক্ত। ছেলেরা একটু কমেন্ট করছে। শামিমা হাসান আছেন, সবই তো দেখি। মমিনুল ইসলাম মনির তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মমিতা আক্তার তুলি আছেন আমাদের সাথে। প্রিয়াঙ্কা বিশ্ব যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফারজানা মিমি, রাজিয়া সুলতানা, মনি বেগম এবং মুশরিফা কবির আছেন আমাদের সাথে। এস কে শিশুল নিলয় আছেন আমাদের সাথে। সাইদ আছেন। স্যার প্রিয় স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জালাকারী সদর থেকে আছেন। মামুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছে। রাজিয়া তিনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। বেরিগেট আহমেদ সাব্বির তিনি আমাদের বরিশাল্লা। বিবি আয়সা তিনি অনামিকা অচেনা বালক একজনকে মেনশন করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাইমা ইসলাম আছেন আমাদের সাথে। অবশ্যই বলবা সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু আজকেও কিন্তু সমাজ সেবা এই যে জাকানাকা নতুন আপডেট বইটা গিফট পাবেন, 2টা বই গিফট পাবেন আজকেও কিন্তু 2টা বই একদম
জাকানাকা গিফট পেয়ে যাবেন। জি স্যার, অথেন্টিক গাইবান্ধা থেকে, সিরাজগঞ্জ থেকে, জামালপুর থেকে সিনথিয়া আছেন, নাসরিন আছেন, ইউসুফ আছেন। ওকে ওকে, দ্রুত 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 দম তারেকা সিয়াম আছেন আমাদের সাথে, ইসলাম, সোনি আফরোজ এবং তাহমিনা সুলতানা, মনির আহমেদ এবং আসাদ আছেন আমাদের সাথে যুক্ত, মোহাম্মদ ইউসুফ আলী যুক্ত আছেন আমাদের সাথে, আফজাল হোসেন নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত, তাসতিম কাকুলি তিনি আমাদের সাথে ঢাকা থেকে আমাদের যুক্ত হয়েছেন। এবার তিস্তুতুল ইসলাম তিনি আমাদের সাথে, মোহাম্মদ আক্তার আছেন স্যার আমাদের কল সেন্টার স্যালারি কত, নর স্যার রিপা আছেন আমাদের সাথে, জাকারুল ইসলাম আছেন আমাদের সাথে, মেয়ে আছেন আমাদের সাথে। ওকে, আমাদের ধুমতারাকা আমরা ক্লাসটা শুরু করে দিই। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ক্লাসটা আমরা শুরু করে দিই। এবারে বলছেন নিচের বাগধারাগুলো, তো দেখেন এখানে বলছে কি নিচের বাগধারাগুলোর অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুক। দেখেন এটা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষা 2026 সালে আসছে, এইগুলাই দেখবেন আবার আপনার বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে। তা এখানে দেখেন ময়ূর ছাড়া কার্তিক, এটা আমি উল্টাভাবে লিখছি যাতে আপনারা দেখতে পারেন, তা আমি এটা উল্টাভাবে লিখবো, ময়ূর ছাড়া কার্তিক। এর খালি আপনি শুধু অর্থ মানে এই জিনিসটা কি, ময়ূর ছাড়া কার্তিক যদি থাকে, অর্থাৎ কার্তিক যে আছে এই ময়ূর ছাড়া থাকলে তার কেমন লাগে, ময়ূর তো একটা সুদর্শন, একটা সুদর্শন ঠিক না, ময়ূর দেখতে অনেক কিউট, তাই এই ময়ূর ছাড়া যদি কার্তিক থাকে তাহলে কেমন লাগবে, দ্রুত বলো ময়ূর ছাড়া কার্তিক কি, দ্রুত বলো, মাগুরা থেকে দ্রুত দ্রুত ময়ূর ছাড়া কার্তিক দ্রুত লেখো। অর্থাৎ এটা হলো রূপবান পুরুষ, অর্থটা কি হবে, রূপবান পুরুষ, রয় দিকে রূপ, রূপ বয়কার বানা, রূপবান পুরুষ, রূপবান পুরুষ। হ্যাঁ, তাহলে একটা বাক্য বানাই দিল যে আমাদের সমাজে ময়ূর ছাড়া কার্তিক পুরুষ অনেক দেখা যায়, আমাদের সমাজে ময়ূর ছাড়া কার্তিক পুরুষ অনেক দেখা যায়, এরকম একটা বাক্য গঠন করে ফেলবেন। তার ময়ূর ছাড়া কার্তিক মানে কি, রূপবান পুরুষ। দুধে ঘিয়ের শ্রাদ্ধ করা, মানে এই দুধ আর ঘি, এক হলো দুধ আর একটা ঘি, একটা শ্রাদ্ধ করে মানে ওই যে পূজা টুজা দেয়, তাই আগুনের ভিতরে এগুলো ফালাইয়া অপচয় করে লাভ আছে। তা দুধে ঘিয়ের শ্রাদ্ধ করা মানে অপচয় করা। দ্রুত লেখো স্যার আমার নাম পড়েন না কেন আপনি, রাবেয়া খাতুন, এই তো বেবি পড়ে ফেলেছি, ঐশী সাহা পড়ে ফেলেছি, বেবি তোমাদের নাম দুটো পড়ে ফেলেছি, তোমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, হ্যাঁ তোমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এবার দেখো দুধে গিয়ে শ্রাদ্ধ করা মানে অপচয় অথবা অপব্যয় করা, অর্থ কি অপব্যয় করা অথবা অপচয় করা অথবা অপব্যয় করা, অপব্যয় করা, অপব্যয় করা। এই যে দুধে গিয়ে শ্রাদ্ধ করা মোটেও ঠিক না, এরকম একটা বাক্য রচনা করে দিবেন, অপব্যয় করা। শুধু অর্থগুলো পড়ে রাখবা। গয়ং গচ্ছ মানেটা কি, এবার বলো গয়ং গচ্ছ, এটা তো কিন্তু অপচয় আসলে, গয়ং গচ্ছ মানে অপচয়। নাসির স্যার কি ময়ূর ছাড়া কার্তিক, হ্যাঁ নাসির স্যার ময়ূর ছাড়া কার্তিক এটা লিখলে হবে হবে হবে। এবং গয়ং গচ্ছ মানে কি আলিশা টাইপের, গয়ং গচ্ছ মানে কি আলিশা টাইপের, মানে ঢিলেমি, এটা কি বলা যায়, ঢিলেমি, ঢসকে ঢি লয়কালে ময়দিকের মি, ঢিলেমি। এই ঢিলেমি টাইপের কিছু মানুষ আছে কিন্তু আমাদের সমাজে, তাই গয়ং গচ্ছ মানে ঢিলেমি। স্যার আমার কমেন্ট পড়েন না, কার্তিক সরকার, এই তো বাবু করে ফেলেছি কার্তিক সরকার। এবার আর কে আছে, এস কে সুশীল, এই যে দেখেন আপনাদের অনেক কিন্তু করে পড়ে ফেলছে, হ্যাঁ ঢিলামি, দ্রুত লেখো। ওকে, এবারে কি আছে, গয়ঙ্গচ্ছ মানে ঢিলিমি। আচা আছি, আচা আছি মানে কি, আচা আছি মানে পরস্পরের মনের ভাব, হ্যাঁ পরস্পরের মনের ভাব। অর্থাৎ দেখবেন দুইজন এক জায়গায় আছে, মানে একটা ছেলে একটা মেয়ে একটা রুমের ভিতরে বসে, দেখবেন যে এদের পরস্পর যে মনের ভাব বোঝার চেষ্টা করে, এটা হলো আচা আছি মানে পরস্পরের মনের ভাব, মানে এটা হবে পরস্পরের মনোভাব, পরস্পরের মনের ভাব, এটা অর্থ হলো পরস্পরের মনের ভাব। ক্লিয়ার? আর রাঙ্গামুলা মানে কি, রাঙামুলা বলি না, মানে দেখতে অনেক কিউট কিন্তু কি দেখতে অনেক, রাঙামূলটা কি হবে তোমার বলতে পারো, রাঙামূলটা কি হবে। স্যার সেতু আছেন আমাদের সাথে, ঐশী শাহ আছেন আমাদের সাথে, তিনি কিন্তু অনেকের শেয়ার করেন, আর মাত্র 5 মিনিট টাইম দিলাম, শেয়ার করবেন। রাঙামূলা প্রিয় দর্শন কিন্তু গুণহীন, অর্থাৎ দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন। তাটা রাঙামূলা মানে কি, দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, দেখতে সুন্দর, দেখতে কিউট, দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, লেখো দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, অর্থাৎ দেখতে একদম সুদর্শন কিন্তু মূল্যহীন, এরকম। মানে রাঙ্গামূলার কিন্তু অতটা স্বাদ নাই, রাঙ্গামূলা খেতে তো অতটা স্বাদ, দেখতে অনেক কিউট কিন্তু স্বাদ কম, এরকম। তাই এরকম দেখেন, তাহলে ময়ূর ছাড়া কার্তিক এটার অর্থ কি, রূপবান পুরুষ, খালি অর্থগুলো পড়বেন। তারা দুধে ঘিয়ের শ্রাদ্ধ করা মানে অপচয় করা অথবা অপব্যয় করা। গয়ঙ্গচ্ছ মানে ঢিলেমি টাইপের যেগুলা, গয়ঙ্গচ্ছ মানে ঢিলেমি। আচাআচি মানে পরস্পরের মনের ভাব, আচাআচি মানে কি পরস্পরের মনের ভাব। রাঙ্গামূলু দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন। ক্লিয়ার এটা? ওকে স্যার আমার শেয়ার দেয়নি, তাদের বিয়ে হবে না দোয়া করেন। সাতক্ষীরার এমপির মতো, মানে সাতক্ষীরার এমপি আবার কি করলো, কি কও না তোমরা। আচ্ছা দেখো এরপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্ন দেখেন আপনাদের আসছে কি আসছে, বলছে উৎস অনুসারে বাংলা ভাষায়
উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? এই প্রশ্নটার উত্তর কিন্তু ভেজাল আছে। আপনি উত্তরটা কিভাবে পরীক্ষার খাতায় লিখবেন? লিখবেন নবম শ্রেণী বোর্ড বই অনুযায়ী, লিখবেন নবম শ্রেণীর নতুন বোর্ড বই, নবম শ্রেণীর নতুন বোর্ড বই অনুযায়ী উৎস অনুসারে শব্দকে চার ভাগে ভাগ করা যায়। এভাবে না লিখলে কিন্তু কট খাবেন। চার ভাগে ভাগ করা যায়। তো সেগুলো আবার লিখে নেবেন। 1 নম্বর কি লিখবেন? তৎসম শব্দ, তৎসম। 2 নম্বরে তদ্ভব, 2 নম্বরে তদ্ভব বা বাংলা শব্দ, 3 নম্বরে লিখবেন দেশি, 3 নম্বর লেখে দেশি। 4 নম্বর লিখবেন বিদেশি। এই হয়ে গেল, ঠিক আছে। এরপর এটা লিখলেন উত্তর। এরপর লিখবেন পুরাতন বোর্ড বই অনুযায়ী, উৎস অনুসারে বাংলা শব্দভাগকে 5 ভাগে ভাগ করা যায়। এটা লিখে রেখে আপনি এখানে 5 প্রকার লিখে রাখবেন। 1 নম্বর লিখবেন তৎসম, 2 নম্বর লিখবেন অর্ধ তৎসম, 3 লিখবেন তদ্ভব বা বাংলা শব্দ, 4 নম্বর লিখবেন দেশি, 5 নম্বর লিখবেন বিদেশি। ক্লিয়ার? জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিলাম, মনে থাকবে তো? হ্যাঁ, এই তো গুড। শাহাদাত, সজীব মিয়া, এই যে অনেক সুশীল আমাদের সাথে, শিরিন চলে আসছেন আমাদের সাথে, সুজন আমাদের ভিতরে চলে আসছে। থ্যাংক ইউ। তাহলে এখানে বলছে উৎস অনুসারে বাংলা ভাষায় শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়। এইভাবে লিখে দিবেন যে নবম শ্রেণীর নতুন বোর্ড বই অনুযায়ী উৎস অনুসারে শব্দকে 4 ভাগে ভাগ করা যায়, এবং 4 ভাগে লিখে রাখবেন তৎসম, তদ্ভব বা বাংলা শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। এবার নিচে লিখে দিবেন কিন্তু পুরাতন বোর্ড বই অনুযায়ী উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। এখানে 5 প্রকারটা লিখে দিবেন টাস কইরা। ক্লিয়ার সবাই? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর একটা বিদেশি। ওকে, আচ্ছা। এবারে দেখো, এখানে আসছে পরীক্ষায় শব্দগুলোর ব্যাস বাক্য সহ লিখুন। দেখেন আপনাকে কিন্তু ব্যাস বাক্য লিখতে বলছে এটা। তাই ব্যাস বাক্যগুলো করে আয় ব্যয়, এটা কি হবে? আয় ব্যয় কোন সমাস বলতো? আয় ব্যয় কোন সমাস? দেখো আমরা জানি সমাসের ভিতরে প্রথম আসে দ্বন্দ্ব সমাস। দেখো তো আয় ব্যয় এটা দ্বন্দ্ব সমাস হয় কিনা। তো দ্বন্দ্ব সমাস মানে কি? একদম পূর্বপদ পরপদ একদম আলাদা বুঝাবে। পূর্বপদ পরপদ একদম কি বুঝাবে? আলাদা বুঝাবে। আয় একটা জিনিস, ব্যয় একটা জিনিস, দুইটা কিন্তু আলাদা জিনিস। আয় মানে কি? তুমি ইনকাম করতেছো, আর ব্যয় মানে কি? তুমি খরচ করতেছো। তাই আয় করো আর একদিক দিয়ে ব্যয় করো, তার মানে এটা হলো বিপরীত দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি থাকে? ও থাকে। কি থাকে? ও থাকে। তা আয় ব্যয়ের ব্যাস বাক্য কি হবে? আয় ও ব্যয়। এভাবে লিখে দেবা, আয় ও ব্যয়, আয় ব্যয়। এখানে বলছে শব্দগুলো ব্যাস বাক্য, শুধু ব্যাস বাক্য লিখতে বলছে। কোন সমাস এটা কিন্তু লিখতে বলেনি, শুধু ব্যাস বাক্য লিখলেই হয়ে যাবে। এটা হলো দ্বন্দ্ব সমাস, বিপরীত দ্বন্দ্ব সমাস। আয় ব্যয় কোন সমাস? বিপরীত দ্বন্দ্ব। দেখো এভাবে যদি করো। নাসির স্যার আমার কমেন্ট পড়ে না, এই তো কি বিজলি মিষ্টি। ওকে বেবি, কমেন্ট পড়ে দিস, তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ফারজানা মিমি, তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। সেতু সরকার, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তানজিলা, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। মোহাম্মদ আক্তার, তোমার তাড়াতাড়ি বিয়ে হবে না। ঐশী সাহা, তোমার তো বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি। শাহাদাত রাকিব, তোমার তাড়াতাড়ি বিয়ে হবে না। ঠিক আছে। শারমিন জাহান, তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এবার দেখো তাহলে আয় ব্যয়, এটা কি? বিপরীত দ্বন্দ্ব। এরপর দেখো জ্ঞান বৃক্ষ। পূর্বপদ যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা রূপক কর্মধারায় সমাস হয়। জ্ঞান, এটা কিন্তু চোখ দিয়ে দেখা যাচ্ছে না। জ্ঞান বৃক্ষ, আমরা বৃক্ষটাকে তুলনা করছি কার সাথে? জ্ঞানের সাথে তুলনা করছি। কিন্তু জ্ঞান কি চোখ দিয়ে দেখা যায়? না, জ্ঞান কিন্তু চোখ দিয়ে দেখা যায় না বা টাচ করা যায় না। আমি শিখিয়েছিলাম আপনাদের সমাসের ক্লাসে যে পূর্বপদটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা রূপক কর্মধারায় সমাস হয়। তার রূপক কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মাঝখানে কি বসে? রূপ বসে। তাহলে জ্ঞান বৃক্ষ এর ব্যাস বাক্য হলো জ্ঞান রূপ বৃক্ষ। জ্ঞান রূপ বৃক্ষ। তাই জ্ঞান রূপ বৃক্ষ সমান জ্ঞান বৃক্ষ। এটা হলো রূপক কর্মধারা সমাস, রূপক কর্মধারা সমাস। এবার আসছে চৌরাস্তা। পূর্বপদ যদি সংখ্যা থাকে এবং পরপদ যদি নাউন হয় তাহলে সেটা কি হয়? দ্বিগু সমাস হয়। তাহলে পূর্বপদ চৌ মানে কি? 4, পূর্বপদ সংখ্যা, পরপদ রাস্তা মানে নাউন। তাহলে এটা কি হবে? চৌরাস্তার সমাহার। দ্বিগু সমাস লিখবা, চৌরাস্তার সমাহার। সমান চৌরাস্তা। এবার আছে লাঠা লাঠি। পূর্বপদের স্বরে আ এবং পরপদে যদি রস্যই থাকে তাহলে সেটা বেতিহার বহুব্রীহি হয়। লাঠা লাঠি, ঠেলা ঠেলি, গুতা গুতি। তাহলে এটা কি হবে? লাঠা লাঠি। লাঠিতে যে লড়াই,
এর ব্যাস বাক্য হবে লাঠিতে লাঠিতে যে লড়াই লয়কা লাঠ ঠসকে ঠিক থাকেতে লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠিতে লাঠিতে যে লড়াই তাকে বলবো লাঠালাঠি। এবার প্রাগ ঐতিহাসিক, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঐতিহাসিকের প্রাক, এটা ব্যাস বাক্য হলো ঐতিহাসিকের প্রাক। ঐতিহাসিকের প্রাক, এই যে রয়ের ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঐতিহাসিকের প্রাক ষষ্ঠী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? লেখা শেষ। বইয়ের গ্রাম দ্বিগু সমাস, লাঠিতে যে খেলা, লাঠি লাঠিতে যে যুদ্ধ, খেলা বলা দরকার নাই, চৌরাস্তা সমাস, জ্ঞানবী রূপকর্ম, ইয়াসমিন আক্তার ইতি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, হয়ে গেল এই কয়টা। তো আমাদের পরেরটা আমরা একটু চলে যাই, তাহলে অনেকগুলো শিখতে পারবো। আচ্ছা, এইগুলো একটু আপনারা করেন। এখানে শব্দগুলো সঠিক বানান, খাদ্য অধিদপ্তরের সঠিক বানান করে লেখো। ব্যবসা বানান, বুৎপত্তি বানান, দুর্দশাগ্রস্ত বানান, ঊর্ধ্বমুখী বানান, নির্নিমেষ বানান। এই পাঁচটা বানান, একটু পাঁচটা বানান লিখে দাও তো। ব্যবসা বানানটা শুদ্ধ করে লেখো। ব্যবসা বানানটা কি হবে? দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত, এগুলো কি হবে? দ্রুত বলো সবাই, একটু সবাই দেখেন। এই জিনিসগুলো আপনারা যদি করেন, যে কোনো চাকরি পরীক্ষায় পারবেন। এটা প্রিলিও কাভার হয়ে যায়, আপনার রিটেনও কাভার হয়ে যাবে। আমরা যদি এটা যদি করতে পারি, দ্রুত করো দ্রুত দ্রুত। সুজন বলছে স্যার বিজনেস বানানে অবশ্যই বয়জা ফলা আকার হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, বিজনেস বানানে এটা বয়জা ফলা। এখানে ব্যবসা বানানটা ভুল, ব্যবসা বানানটা ভুল। আমরা এটা শুদ্ধ করে লিখবো বয়জা ফলায় আকার ব দন্ত শাখা ব্যবসা। 1 নম্বর পেয়ে গেছি। বুৎপত্তি বানানটা এখানে ভুল, বুৎপত্তি সুন্দর মতো লিখবো। এ বয়স্কের বু, এপারে জ ফলা, এরপর খণ্ডতা, এরপর প, এবার তয়তায় রস্বইকার, এলো বুৎপত্তি বানানটা। দুর্দশাগ্রস্ত বানানটা ভুল, কারণ এখানে গ্রস্ত বানানে থ দেওয়া আছে, হবে ত। তা দুর্দশাগ্রস্ত বানান, দশকের দু, এই যে দয়ের দুর্দ, তালা বসে আকার, গয়রা ফলা, দন্তসার নিচে ত। দুর্দশাগ্রস্ত, এই দন্তসার নিচে এই ত, এই ত। হ্যাঁ, দুর্দশাগ্রস্ত। যেমন আর একটা আছে দন্তসার নিচে থ, এটা হলো দন্তসা প্লাস থ। এই থ মানে থাকা, আর এই থ মানে এই দন্তসা নিচে ত, এইটা অর্থ হলো গ্রাস করা। এর অর্থ কি? গ্রাস করা। তাহলে দেখো দুর্দশাগ্রস্ত মানে কি? দুর্দশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলি? দুর্দশাগ্রস্ত। তেমনি হতাশাগ্রস্ত বানানো কিন্তু এভাবে হবে, দেখো। হতাশাগ্রস্ত বানানো কি হবে? অবশ্যই ত হবে, কারণ হতাশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলি? হতাশাগ্রস্ত। ঠিক আছে? জরাগ্রস্ত, জরা যাকে গ্রাস করেছে জরাগ্রস্ত। হতাশাগ্রস্ত, ঋণ যাকে গ্রাস করেছে তাকে আমরা বলবো কি? ঋণগ্রস্ত। ক্লিয়ার? এরকম। তাহলে দুর্দশাগ্রস্ত থাকে, দন্তসা নিচে ত হবে। এবার দেখো ঊর্ধ্বমুখী বানানটা ও রস্যু দেয়া আছে, আসলে রস্যু হবে না, এটা ঊর্ধ্বমুখী বানানটা দীর্ঘ ধয় বফলায় রেপ ঊর্ধ্ব, আর মুখী বানানটা অল টাইম দীর্ঘইকার হবে। ঊর্ধ্বমুখী বানানটা হয়ে গেল। নির্নিমেষ বানানটা ভুল আছে, এখানে মূর্ধন্য ন দিছে। আসলে নির্নিমেষ বানানটা আমরা দুইটাই দন্ত ন হবে। হ্যাঁ, শেষে দন্ত নিচে নির্নিমেষ, তাই নির্নিমেষ বানানে এই দুটাই কিন্তু দন্ত ন হবে। লিখছেন? এই বানানগুলো কিন্তু আমি আপনাদের শিখিয়েছি কিনা বলেন, বলো বলো। এগুলো আমি আপনাদেরকে আমি পড়িয়েছি কিনা বলেন। এগুলো কিন্তু আগে আমি আপনাদেরকে পড়িয়েছি। এভাবে যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। চাকরি হবেই, চাকরি হবে, টেনশন নিও না। বিজনেস, তাহলে ব্যবসা বানানে কি? বয়জা ফলা আকার। বুৎপত্তি বানানো হলো বয়জা ফলায় রস্যকর, খণ্ডতা প, তয়ত রস্যকর বুৎপত্তি। দুর্দশাগ্রস্ত বানানে কিন্তু এখানে দন্তসার সাথে ত। ঊর্ধ্বমুখী বানানটা কিন্তু দীর্ঘকার, আর মুখী বানানটা দীর্ঘকার। আর নির্নিমেষ বানানে দুইটাই দন্ত না, আর এই শেষে দন্ত না, রেপ ফলা, শেষে কিন্তু মূর্ধনসা, নির্নিমেষ। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা আমরা চলে যাই, দেখি। দেখো এই প্রশ্নগুলো উত্তরটা দেখি কি পারেন। আচ্ছা বলেন, এখানে এই যে দেখুন এখানে আছে হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? বলো, এটা বলো। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? দ্রুত বলো। হরিনাথ সম্পাদিত পত্রিকার সম্পাদকের নাম, হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? দ্রুত বলো, তাড়াতাড়ি। এই যে দ্রুত বলো। ব্যবসা, এই যে সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রুমা আক্তার আছেন আমাদের সাথে, তপি বিশ্বাস আছে আমাদের সাথে, নির্নিমেষ, গুড। ওর ব্যবসা বানানটা পারছে, ভেরি গুড। আচ্ছা, হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? অর্থাৎ কুষ্টিয়া থেকে যে একটা পত্রিকা প্রকাশ পেয়েছিল, কুষ্টিয়া থেকে, তাহলে সেই পত্রিকাটার নাম কি? কে বলতে পারেন? জি স্যার, বেশ কয়েকবার পড়িয়েছেন। এগুলো কিন্তু আমি পড়ি, দেখো আমার পড়ার ভিতরে এগুলো কমন পড়ে। ঠিক আছে, আচ্ছা দ্রুত বলো, এটা কি হবে? এই উত্তরটা বলো। এই যে হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? যদি চারটে ভিতরে চারটেই পারলে তুমি 4-এ 4 পারবা পরীক্ষায়। মনে কর প্রথমটা পারো না, রাইখা দাও, পরেরটা বলো। মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি?
মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি বলো, দ্রুত বলো। হ্যাঁ, গ্রাম বার্তা প্রকাশিকা, হরিনাথ মজুমদার সম্পদ, এই তো পেয়ে গেছি একজন। গ্রাম বার্তা প্রকাশিকা কি জানি বললা? কামরুন মুন্নি, ভেরি গুড, থ্যাংক ইউ বেবি। গ্রাম বার্তা প্রকাশিকা, তুমি লিখে দিবা গ্রাম বার্তা প্রকাশিকা। এটা কুষ্টিয়া থেকে প্রকাশ পায়, গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রাম বার্তা প্রকাশিকা। এই পত্রিকার সম্পাদকের নাম হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার, এটা কিন্তু কুষ্টিয়া থেকে প্রকাশ পায়। এবার বলো মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি? মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি? মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু দ্রুত বলো, দ্রুত লেখো। চোখের বালি, আচ্ছা দ্রুত লেখো। পানিপথের তৃতীয় যুদ্ধ, এই যে দেখো একজন বলছে স্যার পানিপথের তৃতীয় যুদ্ধ, এই যে দেখেন মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু 1761 সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। তুমি শুধু পরীক্ষা লিখবা পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ। তারপর পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? আবার কোনো চাকরি পরীক্ষা আসতে পারে, সেটা হলো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। আচ্ছা, মহাশ্মশান এই কাব্যটা কার লেখা? এবার বলো মহাশ্মশান কাব্যটি কার লেখা, এটা বলতে হবে। মহাশ্মশান কাব্যটি কার লেখা বলো? এই মহাশ্মশান কাব্যটি কার লেখা? আমি পড়াইছি কিন্তু, বলো মহাশ্মশান কাব্যটির রচয়িতাকে, দ্রুত বলো। মহাশ্মশান কাব্যটির রচয়িতাকে, দ্রুত বলো। এই যে লিখছিল একজন, এই যে লুবাইয়া ইসলাম লিমা, থ্যাংক ইউ বেবি, তিনি বলছেন স্যার কায়কোবাদ। হ্যাঁ, এটা রচয়িতা কিন্তু কায়কোবাদ। বলো এগুলো আমি আপনাদের শিখিয়েছি কিনা? এগুলো আমি আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি শিখিয়ে দিতে থাকি। এবার বলো চোখের বালি উপন্যাসটি রচয়িতাকে, এটা সবাই পারার কথা, গতকাল আমি পড়িয়েছি। চোখের বালি উপন্যাসটা রচয়িতাকে? অনেকে বলছে স্যার রবি ঠাকুর, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি সেটা লিখে রাখবা, পরীক্ষা লিখবা রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন দেখো চোখের বালি কোন ধরনের রচনা? এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। আবার একটা চাকরি পরীক্ষা ধরতে পারে যে চোখের বালি কোন ধরনের উপন্যাস। এটা হলো বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। ঠিক আছে, চোখের বালি হলো বাংলা সাহিত্যের একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। এবার বলো বঙ্গ ভাষা ও সাহিত্য, এই বইটা কার লেখা? এটা আমি পড়িয়েছি, বলেন বঙ্গ ভাষা ও সাহিত্য বইটা কার লেখা? এটা আমি অনেকবার পড়িয়েছি আপনাদেরকে, বলেন দ্রুত বলেন। বঙ্গ ভাষা ও সাহিত্য বইটা কার লেখা? এটা না পারলে মারি খাবা কিন্তু, অনেকবার আমি পড়িয়েছি। বঙ্গ ভাষা ও সাহিত্য বইটা কার লেখা? দ্রুত বলো। বঙ্গ ভাষা, এই যে পাইছি আমি বেবি, একটা পাইছি, ফারজানা মিমি, থ্যাংক ইউ বেবি, পেয়েছি একটা বেবিকে পেয়েছি। সে বলেছে স্যার সেটা হলো বঙ্গ ভাষা ও সাহিত্য, ডক্টর দীনেশ চন্দ্র সেন। তার বাড়ি হলো মানিকগঞ্জ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীনেশ চন্দ্র সেন। দ্রুত লেখো ডক্টর দীনেশ চন্দ্র সেন। তার বিখ্যাত বই বঙ্গ ভাষা ও সাহিত্য। তার বঙ্গ ভাষা ও সাহিত্য বইটি কার লেখা? ডক্টর দীনেশ চন্দ্র সেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দ্রুত লেখা, দ্রুত 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 দ্রুত। বিনতে হাসান, নীলিমা ইসেন, এই যে আইরিন রুবি, ভেরি গুড। কামরুন মুন্নি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সজীব মিয়া, স্যার শহীদুল্লাহ হবে না, আফরিন হবে না। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন আমরা চলে যাই, দেখি পরের প্রশ্নগুলো আমাদের জন্য কি, দ্রুত বলো। এবার বলো যদ্যপি আমার গুরু, এই প্রবন্ধটি লেখককে? এগুলো আমি সব পর, তুমি দেখো এখানে যা আসছে না, 10 থেকে 20 থেকে চাকরি পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা হলে আমার কথা মনে পড়বে, হাজবেন্ডের কথা ভুলে যাবা, বয়ফ্রেন্ডের কথা ভুলে যাবা, আমার কথা মনে পড়বে। কারণ আর এই দেখেন এগুলো সব আমি পড়াইছি, এগুলো না পড়ার কিছুই না। বলো যদ্যপি আমার গুরু, এটা কার লেখা? প্রবন্ধটি লেখককে, দ্রুত বলো। যদ্যপি আমার গুরু, দ্রুত বলো। আপনাদের কাছ থেকে উত্তর আশা করতেছি আমি। যদ্যপি আমার গুরু, এখন পর্যন্ত কেউ বলতে পারেন নাই কিন্তু যদ্যপি আমার গুরু, দ্রুত বলো। সর্বোচ্চ শেয়ার মেনশনকারী কিন্তু বই পাই, বই যদি বই যদি নিতে হয় তাহলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার মেনশন করতে হবে কিন্তু, নাহলে কিন্তু বই পাবেন না। দ্রুত বলো এটা কে হবে? যদ্যপি আমার গুরু কার লেখা? সঠিক উত্তর কই? মোহাম্মদ আক্তার, একটাও তো উত্তর দাও না। এই যে দিছে তাহমিনা সুলতানা, তাহমিনা সুলতানা বলছে স্যার আহমেদ সাফা, আহমেদ সাফা, আহমেদ সাফা, আহমেদ সাফা। যদ্যপি আমার গুরু এটা কার? আহমদ সাফা, সরেয়া হম আহমদ সাফা, আহমদ সাফা। দ্রুত বলো। তার আরেকটা বিখ্যাত আছে কি? গাভী বৃত্তান্ত। তার আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে গাভী বৃত্তান্ত, লিখে রাখো। এটা আবার কোন চাকরি পরীক্ষা ধরে দিবে যে গাভী বৃত্তান্ত এটা কার লেখা? গাভী বৃত্তান্ত কার লেখা? এটাও কিন্তু আহমেদ সাফা, আহমেদ সাফা, আহমেদ সাফা। দ্রুত লেখা গাভী বৃত্তান্তকার আহমেদ সাফা। আগুন পাখি, এটা দেখো কতবার আমি পড়িয়েছি। আগুন পাখি, এটা দেখো আবার চাকরি পরীক্ষা। আগুন পাখি উপন্যাসটি কার লেখা? হাসান আজিজুল হক। অনেক উত্তরটা পেরেছেন এটা, কারণ আমি অনেকবার পড়াইছি। হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক। এবার বল স্টপ জেনোসাইড, এই প্রামাণ্য চিত্রটি কার? আমি অনেকবার পড়েছি। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড, দ্রুত বলতে হবে। এই যে সাবরিনা মমতাজ বলছে স্যার স্টপ জেনোসাইড হলো জহির রায়হানের একটা বিখ্যাত প্রামাণ্য চিত্র। দ্রুত লিখে রাখো জহির রায়হানের একটা বিখ্যাত, জহির রায়হান, পরীক্ষা হলে শুধু উত্তর লিখে আসবা। জহির রায়হান, জহির রায়হানের বিখ্যাত একটা প্রামাণ্য চিত্র হলো স্টপ জেনোসাইড। তার আরো একটা প্রামাণ্য চিত্র আছে, কি বলতে পারবা? এ স্টেট ইজ বর্ন, এ স্টেট ইজ বর্ন, এটাও কিন্তু তার দ্বিতীয় প্রামাণ্য চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর স্টপ জেনোসাইড এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্য চিত্র। এবং যদি বলে
এবং তার ভাষা আন্দোলন ভিত্তিক একটা প্রামাণ্যচিত্র আছে, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট। তা লেট দেয়ার বি লাইট এটা অন্য কোনো চাকরি পরীক্ষা ধরতে পারে, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট। তা লেট দেয়ার বি লাইট এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্যচিত্র। এটা কার? এটাও কিন্তু আমাদের জহির রায়হান, জহির রায়হান, জহির রায়হান। লিখছেন এগুলো? লিখে রাখেন, লিখে রাখেন, কাজে লাগবে। বিনা পয়সায় ক্লাস করতেছেন অনেকে, হ্যাঁ, টাকা দিয়ে, অনেকে টাকা দিয়ে ভর্তি হয়েছে এখানে, কেউ 1200 টাকা, কেউ 650 টাকা, কেউ 4000 টাকা, 3000 টাকা, 2000 টাকা, 1500 টাকা দিয়ে অনেকে ভর্তি হয়েছেন। আর আপনারা দেখেন এখানে প্রতিদিন 9টা 50 আপনারা ফ্রি ক্লাস করতেছেন বিনা পয়সায়। আচ্ছা, এবার দেখেন শেষের কবিতা কোন ধরনের রচনা? বলো, শেষের কবিতা কোন ধরনের রচনা? শেষের কবিতা কোন ধরনের রচনা? দ্রুত বলতে হবে। শেষের কবিতা কোন ধরনের রচনা? মোহাম্মদ আক্তার, তোমার অ্যান্সার পড়েন না কেন? ওরে বাবার, বাংলা ইংলিশ মিলিয়ে লিখছো স্যার। আগান মাইনুদ্দিন, সুশীল, নিলয়। স্যার শেষের কবিতা হলো উপন্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিপ্লব। আচ্ছা, শেষের কবিতা হলো একটা উপন্যাস। শেষের কবিতা কি? এটা উপন্যাস, কিন্তু এটা অনেকবার প্রিলিতেও আসে, লিখিত পরীক্ষায় আসে। তো শেষের কবিতা উপন্যাস। এই উপন্যাসটা রচয়িতা কে? রচয়িতা হলো আমাদের রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি। এই উপন্যাসের বিখ্যাত চরিত্র অমিত, লাবণ্য এবং শোভনলাল। শেষের কবিতা উপন্যাসের বিখ্যাত চরিত্র অমিত, লাবণ্য, শোভনলাল। আমি কিন্তু গতকাল এটাও পড়াইছিলাম, অমিত, লাবণ্য, অমিত, লাবণ্য, আর একটাকে শোভনলাল, অমিত, লাবণ্য, আর একটাকে শোভনলাল। দ্রুত লেখো, অমিত, লাবণ্য এবং শোভনলাল হলো শেষের কবিতা উপন্যাসের বিখ্যাত চরিত্র। লিখছেন এটা? দ্রুত 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 দ্রুত। আচ্ছা, দ্রুত বলো, দ্রুত। এখানে কি বলো? বলো, ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন ধরনের সাহিত্য? ছিন্নপত্র, দ্রুত বলো। দেখো কি পরিমাণে পরিষ্কার খাদ্য অধিদপ্তরে কঠিন প্রশ্ন ধরে, দেখছো? ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? দ্রুত ধরো। ছিন্নপত্র সহজ সহজ প্রশ্ন, কঠিন না কিন্তু, আসলে আপনারা পড়েন না যে কারণে আপনারা পারেন না, পড়লে কিন্তু ঠিকই পারেন। দ্রুত বলো, ছিন্নপত্র। সে ছিন্নপত্র অধিকাংশ ইন্দ্রিয় দেবীকে নিয়ে লেখা। দ্রুত লেখো, ছিন্নপত্র কি হবে? এমবি ফুরাচ্ছে, ফ্রি করতে পারছি না কেন বেবি? সময়ও নষ্ট হচ্ছে। হারে, এমবি ফুরাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন তো আর গ্রামগঞ্জে এমবি লাগে না, এমনি ক্লাস করা যায়, তাই না? দ্রুত বলো, এটা কি হবে? ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? তা ছিন্নপত্র, এটা উত্তরটা লিখে রাখবা পত্র সংকলন। কি লিখবা? এটা একটা পত্র সংকলন, পত্র সংকলন, এতটুকু লিখলেই হবে। কাজী নজরুল ইসলামের দুইটা উপন্যাসের নাম লেখো। দ্রুত বলো, কাজী নজরুল ইসলামের দুইটা উপন্যাসের নাম। কাজী নজরুল ইসলামের দুইটা উপন্যাসের নাম কি কি পারো? কাজী নজরুল ইসলামের দুইটা উপন্যাসের নাম আমি কিন্তু অনেকভাবে টেকনিক দিয়ে আপনাদেরকে শিখেছি। কাজী নজরুল ইসলামের বিখ্যাত উপন্যাস, কাজী নজরুল ইসলাম আমাদের 3টা উপন্যাস লিখছে। কয়টা? 3টা, 3টা। আমি কিন্তু টেকনিক দিয়ে লিখে দিয়েছি, বা মৃকু। সে টেকনিকটা কি দেখো, বয়াকারে বা মৃকু, সিরিয়াল অনুসারে লিখছি। তার বাতে কি মনে রাখবা? বাঁধনহারা। বাতে কি? বাঁধনহারা। মৃদিয়া কি মনে রাখবা? মৃত্যু ক্ষুধা। এগুলা কি পড়াই নাই? কুতে মনে রাখবা কুহেলিকা। বলো, এগুলো পড়িয়েছি কিনা? কুহেলিকা। এখন যদি তোমার পরীক্ষায় কোনো চাকরি পরীক্ষা ধরে যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? আপনি পারবেন, বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় প্রকাশিত উপন্যাসের নাম কি? মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের তৃতীয় প্রকাশিত উপন্যাসের নাম হলো কুহেলিকা। আবার আসতে পারে কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। তাহলে আপনাকে বলছে কাজী নজরুল ইসলামের যে কোনো 2টি উপন্যাসের নাম লিখুন। আপনি এখান থেকে যে কোনো 2টা উপন্যাসের নাম এখানে আপনি পরীক্ষার খাতায় লিখে দিবেন। ওকে, এবার বলছে কবিতার কথা কোন ধরনের রচনা? এটা আমি অনেকবার পড়িয়েছি আপনাদের। বলেন, কবিতার কথা কোন ধরনের রচনা? দ্রুত বলো, কবিতার কথা কোন ধরনের রচনা? পত্র সংকলন? নো। এই কবিতার কথা কোন ধরনের রচনা? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। এই যে তোমরা মনে রাখো বাকুম, এই বাকুম মনে রাখে পরীক্ষা হলে বাক বাক মুং করবা। এই ফালতু সিস্টেম কই শিখছো তুমি? বাকুম মনে রাখো কেন? তোমরা এভাবে কেমনে মনে রাখবা? তোমার পরীক্ষা যদি বলে তুমি যদি মনে রাখো, এখন তুমি মনে রাখলা বাকুম, এটা রেখে লাভ কি হলো তোমার? কাজে প্রথম প্রকাশিত কোনটা? এইটা। আর দ্বিতীয় কোনটা? এটা মনে রাখবা। কইলে কি দ্বিতীয়? এটা হইলো কিছু? তুমি বামৃক এটা মনে রাখো। বাতে বাঁধনহারা, এটা তার প্রথম প্রকাশিত উপন্যাস। মৃতে মৃত্যু, এটা তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। কুতে কহিলেক, এটা তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস। এখন কবিতার কথা কি? দ্রুত বলো, কবিতার কথা কি? কবিতার কথা প্রবন্ধ একটা বিখ্যাতটা জীবনানন্দ দাশের, এই যে মাহবুব আলম বলে দিছে স্যার এটা হলো বিখ্যাত একটা প্রবন্ধ, আর প্রবন্ধটা রচয়িতা হলো জীবনানন্দ দাশ। এখন আরেকটা চাকরি পরীক্ষা ধরবে যে কবিতার কথা এই প্রবন্ধটির রচয়িতা কে? কবিতার কথা প্রবন্ধটির রচয়িতা কে? জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। এবার দেখো বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবিকে। দ্রুত বলো,
বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবিকে, বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবিকে। এই যারা পারতেছো না তারা পড়াশোনা করো না, না হয় আমাদের জব মেডিসিন কোর্সে ভর্তি নাই। এই যারা পারতেছে না এরা 100% দেখেন অধিকাংশই যারা জব মেডিসিনে কোর্সে ভর্তি নাই। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবিকে ভালো করে পড়বা। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী অর্থাৎ যে বেটা বাঙালি না, তা বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি মূলত জয়দেব। হ্যাঁ, কে? জয়দেব। আবার জয়দেব না, জয়দেব অথবা কে? বিদ্যাপতি। জয়দেব অথবা বিদ্যাপতি, তারা কিন্তু অবাঙ্গালী কবি। তা বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবিকে জয়দেব অথবা কি? বিদ্যাপতি। জয়দেব অথবা বিদ্যাপতি। আর যদি বলে বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবিকে, যদি স্বরে অটা কেটে দেয়, অটা যদি কেটে দেয় যে বৈষ্ণব পদাবলীর বাঙালি কবিকে, তাহলে হবে কিন্তু চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবিকে চণ্ডীদাস, মনে থাকবে? চণ্ডীদাস। তাহলে বৈষ্ণব পদাবলীর প্রথম অবাঙ্গালী কবি বললে জয়দেব অথবা বিদ্যাপতি লিখে দিয়ে আসবা। আর যদি বলে বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবিকে, তাহলে চণ্ডীদাস, 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 মনে থাকবে? স্যার, যারা পারে না তারা রাত দিন জিএফ বিএফ নিয়ে ব্যস্ত থাকে, এটা কোনো কথা? এনামুল হোসেন, না 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 না, তারা জিএফ টিএফ নিয়ে ব্যস্ত থাকে না। তুমি শুনবা, দেখবা যারা জিএফ বিএফ নিয়ে ব্যস্ত ওরাই বেশি পারে, ওরাই বেশি পারে, কারণ ওরা জাতে মাতার টালে ঠিক। যারা মেধাবী ও সব পারে, দেখবেন প্রকৃত যারা মেধাবী ওরা প্রেমও করতে পারে, 2-3টে বিয়েও করতে পারে, ওরা পড়াশোনাও করতে পারে, ওরা সব পারে। এরা অলরাউন্ডার, এরা হলো অলরাউন্ডার। অলরাউন্ডার প্রেম করলে যে মানুষের চাকরি হয় না, এটা ভুয়া কথা। প্রেম করলে মানুষের মাথা ব্রেন খুলে, আরো মানুষের মাথা ক্লিয়ার হয়ে যায়, হ্যাং হয়ে যায়। যারা আছে তাদের মাথারও ক্লিয়ার থাকে। দ্রুত বলো, এটা কি হবে? দ্রুত বলো, এটা কি হবে? এই যে দেখো, পদ নির্ণয় করো, বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি অপারেটরের লিখিত পরীক্ষার প্রশ্ন। দেখো এখানে কি বলছে, জনতা। আমি একটা চোরামে বুদ্ধি শিখাই দিই, তো একটা তা যদি কোনো শব্দ যুক্ত থাকে তাহলে ওটা নাউন হয়ে যাবে, তাহলে ওটা নাউন হয়ে যাবে। জনতা কি? এটা হলো নাউন, মানে বিশেষ্য, মানে বিশেষ্য। তো 1 নাম্বার কি? বিশেষ্য। 2 নাম্বার বলো, ঠান্ডা, হট। হট, হট, ঠান্ডা, এগুলো কি বলতে পারবা? হট, ঠান্ডা, এগুলো হলো অ্যাডজেক্টিভ। হট, ঠান্ডা, এগুলো হলো অ্যাডজেক্টিভ। তো ঠান্ডাটা কি? এটা হলো অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। 3 নাম্বার কি বলছে? আনন্দ, হুররে, কি মজা, আনন্দ। তা আনন্দ এটা হলো নাউন। আনন্দ এটা কি? এটাও নাউন, মানে বিশেষ্য। আনন্দ এটাও নাউন, মানে বিশেষ্য। এরপরেরটা 4 নাম্বার কি বলছে? কোথাও, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, চলো কোথাও ঘুরে আসি। এই যে চলো কোথাও ঘুরে আসি, এটা কিন্তু অব্যয় পদ, এটা কিন্তু অব্যয় পদ। চলো কোথাও ঘুরে আসি, কোথাও কি? কোথাও হলো অব্যয় পদ। কোন পদ? অব্যয় পদ। এবার 5 নাম্বার দেখো, তৃতীয়, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই ক্রমবাচক শব্দ, এগুলোকে বলে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এগুলো বলে অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ। অ্যাডজেক্টিভ, বিশেষণ। 1 2 3 4 5, 5টা লিখবা, 5-এ 5 পাবা। 5টা লিখে দিয়ে আসবা, 5-এ 5, মনে থাকবে? মানিক এতক্ষণ পর, শারমিন, শাকিরা, মেঘ বালিকা, আইরিন, শারমিন জাহান। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, লিখছেন সবাই? ওকে, লেখা শেষ হলে শেষ, লেখা শেষ হলে শেষ, আমরা পরেরটা চলে যাই। এইবার দেখো, মুমুষ্য, পূর্বাহ্ন, পরিষেবা, হরিনাম, দর্পণ। 3 4টা, 1 2 3 4, 5টা বানান আসছে, করো তো। এই 5টা বানান করো, এই 5টা বানান একটু করে দাও। ওরে দিনা লিখছে, চলো কোথাও খেয়ে আসি, চলো বেবি চলো খেয়ে আসি, খেয়ে আসি। দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা, এই বানান কটা শুদ্ধ করে লিখেন তো, একটু দ্রুত বানান কটা শুদ্ধ করে লেখেন। তুমি যে কখন এসে মন চুরি করেছ, একটু পানি খেয়ে নি, তার ভিতরে করে ফেলো। দ্রুত লেখো, বানানগুলা করে ফেলো, দ্রুত করো। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। দেখছ, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে।
তুই কি আমার হবি রে। দ্রুত দ্রুত। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। আপনারা অনেকেই বানানগুলো পারছেন, দেখি কারা কারা পারছেন। বাহ, দর্পণ বানান, খুশবু খুশবু মুমূর্ষ বানানটা আপনারা সবাই পারেন, কারণ মুমূর্ষ বানানটা প্রথমটা রস্যকার, শেষেরটা রস্যকার, মাঝখানে শুধু দীর্ঘকার, আর শেষে রেফ। পূর্বাহ্ন বানানে এই নটা পাশে দেয়া যাবে না। আমি শুধু দুইটা বানানে শিখিয়েছিলাম আপনাদের, সেটা হলো কি বানান, মধ্যাহ্ন। এই মধ্যাহ্ন বানানে শুধু পাশে থাকে, আর একটা কি সায়াহ্ন, সায়াহ্ন, এই দুইটা বানানে। আর একটা আছে চিহ্ন। এই তিনটা বানানে শুধু পাশে থাকে, এছাড়া সব সামনে থাকে। যেমন প্রাহ্ন, এই নিচে থাকবে। অপরাহ্ন, অপরাহ্ন সবসময় নিচে থাকবে। এবার দেখো পূর্বাহ্ন, কোথায় থাকবে, নিচে থাকবে। সুতরাং পূর্বাহ্ন বানানে কোথায় থাকবে, দেখো পূর্বাহ্ন বানানে থাকবে নিচে, এবং নিচের টা হলো মূর্ধন্য ন। লিখেছো সবাই? মনে থাকবে। ওকে, এই পরিষেবা বানানে এটা দন্তস্ব দিছে, আসলে পরিষেবা বানানটা লিখে দেবা পরস্কেরি পরি মধ্যস্বর একার বয়কার বা পরিষেবা। দেখো এগুলো শিখিয়েছি কিনা বলো। সমস্যা হচ্ছে কিবোর্ডে একটু চাপলেই বাকিটা চলে আসে, এই জন্য চাপাচাপি কম করবা, বেশি চাপাচাপি করতে পারবা না। লিখছেন? ওকে, তাহলে আমরা বানান করা শিখে গেলাম। এখন লিখিত পরীক্ষা আমাদের কেউ ঠেকাতে পারবে না, প্রিলি পরীক্ষা আমাদের কেউ ঠেকাতে পারবে না। কারক নির্ণয় করো। বাবা, আকাশে ঘুড়ি ওড়ে, দাগগুলো দিয়ে দিচ্ছি আমি একটু আপনাদেরকে, দাগগুলো দিয়ে দিচ্ছি। আকাশে ঘুড়ি ওড়ে, এখানে আকাশের নিচে দাগ। বাবা আমাকে টাকা দিল, দিল বাবা আমাকে টাকা দিল। তা বাবা কারক নির্ণয় করুন। বাবা আমাকে টাকা দিল, দিতে বলো, আমাকে টাকা দিল। এবার কি দুধ থেকে দই হয়, দুধের নিচে দাগ। সকালে চাকরির পরীক্ষা, সকালে দাগ। ট্রেন স্টেশন ছাড়লো, স্টেশনের নিচে দাগ। এবার একটু বলো, দ্রুত বলো, এটা কি হবে? দ্রুত দ্রুত দ্রুত। আকাশে ঘুড়ি ওড়ে, আকাশে ঘুড়ি ওড়ে, এটা কোন কারক বলো? আকাশে ঘুড়ি ওড়ে। আচ্ছা, আমি যদি বলি, যদি কোনো প্লেস যদি বুঝায়, সেটা কর্তা কারক হতে পারে, সেটা অপাদান কারক হতে পারে, সেটা অধিকরণ কারক হতে পারে। আকাশ একটা কিন্তু স্থান। এখন আকাশ যদি কোনো স্থানটা যদি কোনো কাজ করা বোঝায়, তাহলে কর্তা কারক হবে। আর আকাশ ও স্থান থেকে যদি কোনো কিছু মাইনাস বোঝায়, তাহলে সেটা অপাদান কারক হবে। আর যদি প্লাস বোঝায়, তাহলে সেটা অধিকরণ কারক হবে। তা আকাশে ঘুড়ি ওড়ে, ঘুড়িটা আকাশে উঠতেছে, এখানে আকাশ থেকে কিন্তু কোনো কিছু মাইনাস বোঝাচ্ছে না। সুতরাং এটা 100% অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ কারক, অধিকরণ কারক, অধিকরণ কারক। মনে থাকবে? তাহলে এটাকে আকাশে ঘুরে ওড়ে, তাই আকাশের স্থান অধিকরণ করতে, এটা কি লিখবা? অধিকরণ। আর মূল শব্দ কি? এটা হবে অধিকরণে কি, দেখো আকাশে, মূল শব্দ আকাশ, বিভক্তি আছে এ অ তে তে সপ্তমী, তা লিখে দিয়ে আসবা ক নম্বরে অধিকরণের সপ্তমী। ক নম্বরে কি দিয়ে আসবা? অধিকরণের সপ্তমী। মনে থাকবে? ওকে, এবার দেখো বাবা আমাকে টাকা দিল, এখানে ভার্ব কোনটা? দেওয়াটা। এই দেওয়ার কাজটা কি আমাকে, আমি করছি, করি নাই, তার মানে এটা কর্তাকারক হবে না। দেখি এটা কর্মকারক হয় কিনা। তার কর্মকারক চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। কাকে দিল? আমাকে দিল, তার মানে এটা অবশ্যই কর্মকারক। তা মূল শব্দ আমি, আমি থেকে আসছে আমাকে, কে রে, দ্বিতীয় বিভক্তি, তার মানে এটা হবে কর্মে দ্বিতীয়া। খ নম্বরে কি হবে? কর্মে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়। দেখো কত সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়েছি। দুধ থেকে দই পায়, এটা কি পারছেন দেখি? দুধ থেকে দই পায়, দুধ হলো অপাদানে শূন্য। এই যে তোমরা এই ভুলটা কেন করো, এটা অপাদানে পঞ্চমী হবে না। দাগ কিন্তু শুধু দুধের উপরে আমি দাগ দিছি, আমি দুধ থেকে পর্যন্ত যখন দাগ দিব তখন হবে অপাদানে পঞ্চমী। দাগটা শুধু কিন্তু দুধের উপরে, তা দুধের উপরে যদি দাগ, সরি দুধের নিচে যদি দাগ থাকে, তাহলে এই শুধু দুধ কিন্তু এতটুকু কিন্তু, তা সুতরাং এটা হবে শূন্য, অপাদানে শূন্য। এই জিনিসটাই তোমরা বুঝতেছো না, এটা হবে অপাদানে শূন্য, অপাদানে, অপাদানে প্রথমা অথবা অপাদানে শূন্য লিখে দিয়ে চলে আসবা। এবার দেখো সকালে চাকরি পরীক্ষা, যদি টাইম বুঝে, টাইম, টাইম বুঝালে দুইটা কারক হয়, টাইম বুঝালে দুইটা কারক হয়, একটা হয় অপাদান কারক আর একটা হয় অধিকরণ কারক। সকাল একটা স্থান, যদি এটা মাইনাস বুঝায়, সকালের টাইম মানে এই টাইমটা যদি মাইনাস বুঝায় তা বা চলমান বুঝায়, তাহলে সেটা অপাদান কারক হয়। মানে মনে রাখবা
টাইমটা যদি চলমান বা মাইনাস বোঝায় তাহলে অপাদান কারক হয়, আর স্টপ বোঝায় তাহলে সেটা অধিকরণ কারক হয়। যদি স্টপ বোঝায় তাহলে অধিকরণ কারক হয়। তাহলে সকালে চাকরি পরীক্ষা, সকাল একটা কি টাইম, সকাল একটা কি টাইম বোঝাচ্ছে, নির্দিষ্ট টাইম, অবশ্যই অধিকরণ কারক। আর মোট শব্দ সকাল বিভক্তি আছে এ, এটা হবে অধিকরণের সপ্তমী, অধিকরণে কি সপ্তমী। এবার দেখো, ট্রেন স্টেশন ছাড়লো, স্টেশন একটা কি প্লেস, এই প্লেসটা থেকে যদি কোনো কিছু মাইনাস বোঝায় বা চলমান বোঝায় তাহলে সেটা অপাদান কারক, আর যদি স্টপ বোঝায় তাহলে সেটা অধিকরণ কারক। এখানে বলছে ঢাকা, সরি ট্রেন স্টেশন ছাড়লো, স্টেশন থেকে কিন্তু ট্রেনটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 100% অপাদান কারক, কোনো বিভক্তি নাই, এটা হবে অপাদানের শূন্য। কি হবে? এটা হবে অপাদানের প্রথমা অথবা অপাদানের শূন্য। কে বেবিরা ক্লিয়ার? ওরে বাবা, শফিকুল ইসলাম বলছেন আমার সবগুলো এসে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা, এ বি রাজ্জাক সরকার, রাজ এস কে, সুশীল নীলা, দেখছো? এই যে দেখেন, এই যে দেখেন আপনারা এই জিনিস, দুধ দিয়ে দই হয়, এইটা করণ কারক বানাই দিলা না, এটা করণ কারক হবে না। ও দুধ দিয়ে দই হয়, তো দই হওয়ার উপকরণ কি? দই। আচ্ছা এটা লিখছেন, এগুলো এগুলো সব শেষ করেন আগে। আচ্ছা পরেরটা আমি দেখি একটু, বিপরীত শব্দ লিখুন, এটা উল্টা লিখছে হবে ওই পাশে। আচ্ছা যাই হোক, এক পাশে রইলো, সমস্যা নাই। এই বিপরীত শব্দ কটা একটু বলো তো, বলো বলো বলো। সঞ্চয়, এই বিপরীত শব্দ কি? তুমি মনে করো একটা জিনিস সঞ্চয় করলা, আর এই বিপরীত শব্দ কি? অপচয়। সঞ্চয় বিপরীত শব্দ কি বলো? অপচয়। সঞ্চয় বিপরীত শব্দ কি? অপচয়। এবার উৎকর্ষ, বিপরীত শব্দ কি? অপকর্ষ। উৎকর্ষ বিপরীত শব্দ কি? অপকর্ষ। আচ্ছা নিরক্ষরের বিপরীত শব্দ কি? নিরক্ষরের বিপরীত শব্দ কি? স্বাক্ষর। নিরক্ষরের বিপরীত শব্দ লিখে দিবা স্বাক্ষর। মহৎ এর বিপরীত শব্দ কি? মহৎ এর বিপরীত শব্দ কি বলো? একজন ব্যক্তি অনেক মহৎ আছে, তাই মহৎ ব্যক্তি এর বিপরীত শব্দ কি হবে? স্যার আমার 4টা হয়েছে, বিনতে হাসান। দ্রুত বলো, মহৎ এর বিপরীত শব্দ কি? দ্রুত দ্রুত দ্রুত। মহৎ এর বিপরীত শব্দ কি হতে পারে? মহৎ বলো। ক্ষুদ্র। মহৎ এর বিপরীত শব্দ কি লিখতে পারে? মহৎ, এটা ক্ষুদ্র লেখা যায়। মহৎ এর বিপরীত শব্দ কি? ক্ষুদ্র। জঙ্গম, হ্যাঁ জঙ্গম মানে যেটা থেমে আছে, আর এর বিপরীত শব্দ কি হয়? গতিশীল। তস্কীর্তি, গতিশ, তালবসায় দীর্ঘইকার লশীল। তো জঙ্গম এর বিপরীত শব্দ হলো গতিশীল, মহতের বিপরীত শব্দ কি? ক্ষুদ্র, আর নিরক্ষরের বিপরীত শব্দ কি? স্বাক্ষর, উৎকর্ষের বিপরীত শব্দ কি? অপকর্ষ, সঞ্চয়ের বিপরীত শব্দ হলো অপচয়, সঞ্চয়ের বিপরীত শব্দ হলো অপচয় অপচয় অপচয়। হ্যাঁ মহৎ নিচে হয়, মহৎ যদি ক্ষুদ্র অথবা নিচ নিচে হয়, নদীকে নিচ নিচে, তাও কিন্তু হবে। পরের প্রশ্নটা আমরা চলে যাই। এই যে দেখো এখানে এগুলো উত্তর বলো, কি বলেছে কি বলেছে। সাধু ও চলিত ভাষারীতি 2টি করে বৈশিষ্ট্য লিখুন। দেখেন এই প্রশ্নটা বলছে আপনাকে সাধু ও চলিত ভাষার 2টি করে বৈশিষ্ট্য, 2টা বৈশিষ্ট্য লিখবা। তা সাধু ভাষার একটা বৈশিষ্ট্য কি লিখবা? এইরকম পরীক্ষা লিখবা, সাধুরীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে। 1 নম্বরে লিখবা সাধুরীতি ব্যাকরণের কি করে? সাধুরীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে, সাধুরীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে, এভাবে লিখে দিবা, সাধুরীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে। 2 নম্বর লিখবা চলিত রীতি, এখানেও 1 নম্বর লিখবা চলিত রীতি ব্যাকরণ নিয়ম মেনে চলে না, মেনে চলে নয়াকারে না, এটা লিখে দিবা। ঠিক আছে, তা সাধুরীতি ব্যাকরণ নিয়ম মেনে চলে আর চলিত রীতি ব্যাকরণ নিয়ম মেনে চলে না, এই একটা লিখা। এবার লিখবা সাধুরীতি তৎসম শব্দবহুল, সাধুরীতি 2 নম্বর নিয়ম লিখবা সাধুরীতি তৎসম শব্দবহুল, আর লিখা চলিত রীতি তদ্ভব শব্দবহুল। 2টা হয়ে গেল, 2টা হয়ে গেল। ঠিক আছে, 2টা হয়ে গেল, যে কোনো 2টা এরকম লিখে দিবা। ক্লিয়ার? এবার বলছে ছাদ থেকে, এবার বলছে ছাদ থেকে কি দেখা যায়? ছাদ থেকে নদী দেখা যায়। ছাদের নিচে দেখি এটা কয়জনে পারেন? ছাদ থেকে নদী দেখা যায়, দ্রুত বলো। ছাদ থেকে নদী দেখা যায়, এগুলা কিন্তু বলো। ছাদ থেকে নদী দেখা যায়, কোন কারকে কোন বিভক্তি? ছাদের নিচে দাগ, এটা কে পারেন দেখি একটু। ছাদ থেকে নদী দেখা যায়, কে পারেন দেখি? হ্যাঁ সাধুরীতি গুরু গম্ভীর, তোমরা অনেকেই পারো, এগুলো সাধু চলিত ভাষার পার্থক্য অনেকগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি। ভালোবাসা অবিরাম, গুরু গম্ভীর, দ্রুত বলো। ব্যাকরণ মেনে চলে, নাটক ব্যবহৃত হয়, ভেরি গুড। আচ্ছা ছাদ থেকে নদী দেখা যায়, সেটা অধিকরণে পঞ্চমী। তানজিলা তাবাসুম, আন্ডা পাইছো তুমি। তানজিলা তাবাসুম একটা আন্ডা পাইছেন, দেখি এটা কে কে পারেন?
এটা কে কে পারেন? ছাদ থেকে নদী দেখা যায়, কোন কারকে কোন বিভক্তি, দেখি কে পারেন এটা? এটা এখন কে পারেন? একজন তানজিলা পাইছে, কিন্তু আন্ডা পাইছে, কিন্তু নিহাদুল কবির তুমিও আন্ডা পাইছো, ইয়াসমিন সবুজ তিনিও আন্ডা পাইছে। দেখি এটা কে পারেন? অধিকরণে শূন্য, এই যে বিনতে হাসান, এই পাওয়া গেছে একজন বিনতে হাসান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অধিকরণে শূন্য, ছাদ থেকে নদী দেখা যায়, ছাদ একটা স্থান, এই স্থানটা থেকে যদি মাইনাস বুঝাতে তাহলে অপাদান কারক হইতো, এখান থেকে কোনো কিছু মাইনাস বুঝাচ্ছে না, সুতরাং এটা অধিকরণ কারক। আর শুধু দাগ কিন্তু ছাদের নিচে দাগ, তাই ছাদ এখানে কোনো বিভক্তি নাই, সুতরাং এটা হবে অধিকরণে শূন্য। এটা মনে রাখবা, এটা হবে অধিকরণে শূন্য বা প্রথমা বিভক্তি। আর যদি ছাদ থেকে পর্যন্ত দাগ দেওয়া থাকতো তাহলে এটা হয়তো অধিকরণে পঞ্চমী, কিন্তু যেহেতু থেকে পর্যন্ত নাই এই জন্য এটা হবে শুধু ছাদের নিচে দাগ, সুতরাং এটা হলো অধিকরণের শূন্য, অধিকরণের শূন্য। এবার বলছে রাতে পাখিরা কিচির মিচির করে, পাখিরা নিচে দাগ, বলো এটা কে পারেন? গ নাম্বারে কে পারেন? দ্রুত বলো, গ নাম্বারটা বলো তাড়াতাড়ি, গ নাম্বারে বলো, গ নাম্বারে বলো, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমরা ফ্রি বানানো পারো না, আল্লাহ, দ্রুত বলো, দ্রুত 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 রাখো, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত দ্রুত দ্রুত, তাহলে তোর কি করে কি তিতরে, দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। শারমিন বলছে স্যার কর্মকারকে শূন্য বিভক্তি, এই শারমিন শুনো তুমি এটা কর্ম কইলা কেমনে? ইয়াসমিন শাবনাজ কর্তায় সপ্তমী, শারমিন বলছে আরে কর্তা হাবিবুর হাবিব কর্তায় শূন্য, ভেরি গুড। মাহমুদুল হাসান, এই যে দেখো রাতে পাখিরা কিসির মিচির করে, এখানে পাখিরা নিচে দাগ, এখানে ভার কোনটা? কিসির মিচির করা, এটা হলো ভার, এটা হলো ভার। আচ্ছা দেখো তো এখানে কিসির মিচির করা কাজটা কি পাখিরা নিজেরা করে? হ্যাঁ, এখানে কিসির মিচির করা কাজটা কিন্তু পাখিরা নিজেরাই করে, এই বাক্যে কিসির মিচির করা কাজটা পাখিরা নিজেরাই করে, সুতরাং এটা 100% কর্তাকারক, কোনো বিভক্তি নাই, সুতরাং কর্তায় শূন্য, সুতরাং কর্তায় শূন্য, কর্তায় শূন্য, এটা কি হবে? কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য। কার কার হয়েছে হাত জাগাও? এবার বলো বসন্তে কোকিল ডাকে। শোনো, বেসিক ক্লাস না জানলে তুমি কারক জীবনও পারবা না, বাজারে গাইড বই মুখস্থ করবা জীবনও কারক পারতা না, বেসি জব বেডেসিরে ভর্তি হইব আর টেকা দিয়ে ভর্তি হইতে হইব আর বেসিক ক্লাস করতে হবে, তাহলে এগুলো পারবা, তারা চাকরি হইব, বুঝছেন না? চাকরি হইব, এত সহজ না। নেহাদুল করি বাকি তারা। এবার বলো, এবার বলো বসন্তে কোকিল ডাকে, এটা কোন কারক? দ্রুত 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 বলো, বসন্তে কোকিল ডাকে এটা কি হবে? বলো না প্লিজ। হ্যাঁ, বিভক্তি নাই তাই শূন্য, ভেরি গুড ভেরি গুড। বলো বসন্তে কোকিল ডাকে কি হবে? স্যার অধিকরণ কারকে সপ্তমী, বসন্তে কোকিল ডাকে অধিকরণ সপ্তমী, হব ঠিকই আছে। বসন্ত একটা টাইম, বসন্ত একটা কি বোঝাচ্ছে? টাইম, যদি টাইম বোঝায় তাহলে অপাদান কারক হয়, আবার অধিকরণ কারক হয়। যদি এটা চলমান সময় বুঝাইতো, মাইনাস সময় বুঝাইতো, তাহলে অপাদান হইতো। যেহেতু বসন্ত নির্দিষ্ট একটা টাইমে সে কোকিলরা ডাকে, সুতরাং 100% অধিকরণ কারক। মূল শব্দ বসন্ত, বিভক্ত এ, সুতরাং অধিকরণের সপ্তমী, অধিকরণের সপ্তমী। লিখেছ? লিখেছ? মনে থাকবে? ওকে 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 ওকে। দেখছো, এই যে দেখো আমি বললাম না চাকরি কাদের হবে, দেখো এই ক্লাসটা যদি প্রিলি হইতো তুমি দেখতে এত কোনো 600 স্টুডেন্ট ক্লাস করতো, এখন দেখো 369 জন ক্লাস করতেছে, দেখছো? তা এই চাকরি কাদের হয় এবার বুঝছেন? আপনারা ভয় পাইয়েন না যে 21 লাখ আবেদন করছে নিবন্ধনে, এই ভয় পাইও না। ওই 21 লাখের ভিতরে দেখবা 18 লাখ 20 লাখই দেখবা ভুয়া, এরা জীবনে পড়াশোনা করে না, এরা সব জায়গায় উকি মারে, এরা জীবনে পড়াশোনা করা ভবগুরের মতো শুধু ঘুরে বেড়ায়, হাই হালো করে, আর কোনো কাজ নাই এদের, এদের কোনো পড়াশোনা করে না। এই জন্য বললাম এখানে তুমি দেখবা যে 369 জন ক্লাস করতে, এরা রিয়েল স্টুডেন্ট। আর যেগুলো ভন্ড টাইপের, ওরা দেখবে কোথায় কোন চ্যানেলে এমসিকিউ সলভ করায়, 4টে দেখলে উত্তর কইতে পারো, 4টা দেখলে বলবো হ্যাঁ এইটা,
ওইখানে থাকবে। যেই আজকে লিখিত ক্লাস নিতেছি এখন কট খাইছে। আরে ভাই, চাকরি পরীক্ষা বাংলাদেশের 98% চাকরি পরীক্ষায় বাংলাদেশের লিখিত। বাংলাদেশের 98% চাকরি পরীক্ষায় লিখিত। কট তো ওই জায়গায় খাবা, কট তো ওই জায়গায় খাইয়া যাবা পরীক্ষার হলে। এবার মনে রাখো, কট তো এখানে খাবা। ভালো জিনিস পড়ালে পাবলিক থাকে না, বুঝেন নাই? পাবলিক এই জন্যই বলি পাবলিক। এবার বলো, এখন এই প্রশ্নগুলো উত্তর পারতেছে, ওরা থাকতেছে না কেন জানো? সত্য কথা, ওরা থাকতেছে না কেন? লাইভ ক্লাস ওরা থাকতেছে এই জন্য যে এগুলো তো পারি না, লজ্জা করে, এই জন্য এরা ক্লাস করে না। অত পারে না, চারটে অপশন নাই তো, এই চাকরি পরীক্ষাগুলো তো নাই, এই জন্য পারে না। তুমি চিন্তা করো, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের শুধু ড্রাইভার, একটা ড্রাইভার পদে পোস্ট কতটা কঠিন প্রশ্ন আসছে। পল্লীকবি জসীমউদ্দৌলার একটি কাব্যগ্রন্থের নাম ও একটি উপন্যাসের নাম লেখো। তুমি চিন্তা করো, একটা ড্রাইভার, একটা খয়রাতি চাকরি বাংলাদেশের, এই ড্রাইভার পোস্টের চাকরিতে বিসিএস এর প্রশ্ন তুলে দিছে। পারবা কেমনে? চাকরি এমনি এমনি হবে? তো ওই সুপারিশ দেখেন নাই আজকে একটা ভাইরাল হয়েছে, মানে জোর সুপারিশ করা গেল, চাকরির জোর সুপারিশ করা গেল। ওইটা লাগবে, জোর সুপারিশ করা। মেধা দিয়ে চাকরি পাইতে হলে ওই জোর সুপারিশদের পাতি নেতাদের কাছে যাওয়া লাগবে না আপনাদের। হ্যাঁ, লুচ্চা এমপি মন্ত্রীদের কাছে আপনাদের যাওয়া লাগবে না, জোর সুপারিশ লাগবে না। পড়াশোনা করেন, তার ওই ধরনের লুচ্চা এমপি মন্ত্রীর কাছে আপনার যাওয়া লাগবে না, জোর সুপারিশের কাছে যাওয়া লাগবে না আপনাদের। পল্লীকবি জসীমউদ্দৌলার একটি কাব্যগ্রন্থের নাম লেখো। আমরা জানি ধানক্ষেত, রাখালি, ধানক্ষেত, আরো কি কি আছে, রাখালি, এরকম দুই একটা লিখে রাখবা। একটা লিখলেই হবে, ধানক্ষেত অথবা রাখালি। তোমার একটি উপন্যাসের নাম বলো, জসীমউদ্দৌলার একটা উপন্যাসের নাম লেখো, দ্রুত লেখো। এই যে বোবা কাহিনী দেখছো, এই যে দেখছেন ইয়াসমিন শাহজাহান, এই বেবিটা পড়াশোনা করে, দেখছেন? ওরা বলেছেন স্যার বোবা কাহিনী, তার একটা বিখ্যাত উপন্যাস বোবা কাহিনী। আর একটা আছে বৌটুবানির ফুল, তার দুইটা উপন্যাস। তাহলে এটা হবে বোবা কাহিনী, বোবা কাহিনী। তার একটা বিখ্যাত উপন্যাস বোবা কাহিনী। দেখছো, এই যে বাটা গাড়ি চালায়, ও পরীক্ষা ও পারে জীবনে? এগুলা পারবে? দুটো লেখো। আচ্ছা, এরপরে বলেছি দেখো, বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কি বলো? কে যেন একজন কমেন্ট করছো, আমি উপরে চলে গেছে, দ্রুত বলো, দ্রুত। কি হবে? দ্রুত 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 দ্রুত। এই যে বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কি, একটু দ্রুত বলো তো। একজনের কমেন্টটা করছিল, আমি উপরে চলে গেছে, নামটা ভুলে গেছি। বাংলা ভাষাতে প্রথম সার্থক কমেডি নাটক, দ্রুত বলো কি হবে? এই যে দেখছে মানিক লিখছে ভিডিও কট। ও মানিকের, ও নিজেও ওর ভিডিও বানান পারে না, তার মানিকও দেখবে একসময় ও কট খাবে। মানিকও দেখবা একসময় কট খাবে, কারণ ও ভিডিও বানানটা পারে নাই। ভিডিও বানানটা হবে ভাস্কের ভি ডস্কের ডি অন্তিস্তে হোকার, এলো ভিডিও বানান। একজন পারলেন না। হ্যাঁ, দুইটা উপন্যাস লিখছে, তেমন বলছি একটা উপন্যাসের নাম লিখছি, তাই একটা লিখলাম। বৌটুবানির ফুল লেখার দরকার নাই। তা বাংলা ভাষা প্রথম সার্থক কমেডি নাটক পারো না, তো চাকরি হবে কেমনে তোমাদের? চাকরি কেমনে হবে কও? এই যে দেখছো, এই যে দেখো কত সহজ প্রশ্ন পারেন না, এই যে কেমনে চাকরি হবে কও? পদ্মাবতী, 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 এই পদ্মাবতী এইটাই হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক, মাইকেল মধুসূদন দত্তের। পদ্মাবতী লিখে রাখো, পদ্মাবতী, 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 বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী। এনে কমেডি বলছে, আর যদি বলতে শুধু সার্থক নাটক তাহলে হয়তো শর্মিষ্ঠা, যেহেতু কমেডি অ্যাড করছে তাহলে হবে পদ্মাবতী, পদ্মাবতী, পদ্মাবতী। মহুয়া পালাটি রচয়িতাকে, মহুয়া পালাটি রচয়িতা দিস কানাই, এটা অনেকে পারছেন, দেখে এগুলো আমি কতবার আপনাদের পড়াইছি। মহুয়া পালাটির আছে দিস কানাই। টপ্পা গানের জনককে পড়াইছি কিন্তু, রামনিধি গুপ্ত, রামনিধি, রামনিধি গুপ্ত অথবা নিধু বাবু, অথবা নিধু বাবু। বলো এগুলো আমি পড়াইছি কিনা বলো, এগুলো আমি পড়িয়েছি কিনা দেখো। এগুলো সব বিসিএস এর প্রশ্ন। এই খয়রাতি চাকরি পরীক্ষাও দেখো পরীক্ষা আসছে টপ্পা গানের জনককে, দেখছেন? খয়রাতি মার্কা চাকরি পরীক্ষা আসে টপ্পা গানের জনককে, দেখছেন? এটা কিন্তু বিসিএস পরীক্ষা আসছিল এবার। এই টপ্পা গানের জন্য এটা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন। তারপরে চিন্তা করেন, যত খয়রাতি মার্কা চাকরি আছে সব বিসিএস প্রশ্ন ধরে। এই জন্য বললাম ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ো। সার্থক নাটক শর্মিষ্ঠা, সার্থক নাটক শর্মিষ্ঠা, ঠিক আছে। সার্থক কমেডি বললেই কি পদ্মাবতী। আচ্ছা, এরপর এটা দেখো, এটা কি বলছে? সমাসবদ্ধ শব্দ লিখুন। এবং এটা কি আছে, এই যে দেখো,
পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, অফিস সহকারী, কাম পরীক্ষা যত আছে কাম, এই কামের পরীক্ষাও দেখো কি কঠিন প্রশ্ন আসে। এই কামের পরীক্ষাও কি কঠিন প্রশ্ন আছে, এটা দেখো। তাহলে সমাসবদ্ধ শব্দটি লিখুন, নদী মাতাজার, এরকম লিখবার সময় সময় নদী মাতৃক, নদী মাতৃক। এবার বলছে সমাসের নাম কি, নদী মাতাজার। কোন শব্দের শেষে জার থাকলে সেটা 100% বহুব্রীহি সমাস। বেরাকেটে লিখে দেখবা বহুব্রীহি সমাস। কি লিখবা, বহুব্রীহি সমাস। হয়ে গেল। এবার বলছে কি, তিন ফলের সমাহার, তাকে আমরা কি বলি, ত্রিফলা। তিন ফলের সমাহার, তাকে আমরা কি বলবো, ত্রিফলা। এটা কি সমাস, লিখে দিবা দ্বিগু সমাস। এবার দেখো, মহান যে নবী, মহানবী, মহান যে নবী কর্মধারায় সমাস। মহান যে সাধারণ কর্মধারা, এটা মহানবী, এটা হলো সাধারণ কর্মধারায় সমাস। মহানবী কি সমাস, সাধারণ কর্মধারায় সমাস। এ তিনটা একদম সহজ, তিনটা একদম সহজ। চাকরি পরীক্ষা এত সহজ না, ভালো করে পড়তে হবে। দ্রুত লেখো, দ্রুত 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 লেখো। লিখছ, এই যে পরের প্রশ্নটা কি দেখো, বানান শুদ্ধ করে লেখো। এই তিনটা বানান আছে, সহজ সহজ তিনটা বানান। এই তিনটা বানান দিচ্ছে এখানে, তিনটা বানান। এগুলো আমি সব পড়াইছি, এগুলো সব পড়াইছি, বলেন এগুলো আমি ফ্রি ক্লাসেই করাইছি। এগুলো ফ্রি ক্লাসে পড়াই। দ্রুত বলো, এই মহানবী দীর্ঘের মাল লাগাও। এই রাজ্জাতুল সরকার, মহানবী দীর্ঘের কবে হইলো আবার? মহানবী বানান রস্যকে, এটা দীর্ঘের কবে হইলো? হ্যাঁ, মহানবী বানানটা দীর্ঘের কবে হইলো? মহানবী বানানটা দীর্ঘের কবে কবে দেখছো আবার? মহানবী বানান তো রস্যইকার দিয়ে লেখা। হ্যাঁ, মহানবী বানান দীর্ঘের কই পাইছো কও? এই বানান কার কাছ থেকে শিখছো? এই বানানগুলো কার কাছ থেকে শিখছো? এই ভুয়া বানান কার কাছ থেকে শিখছো? দ্রুত বলে। এবার দেখো, মুহূর্ত বানানটা কি? ময়রস্যকারে মু হয়, এই মাঝখানেটায় দীর্ঘকার, এবার তয় হবে। এই যে অন্তরঙ্গ মুহূর্ত, অন্তরঙ্গ মুহূর্তি কট, অন্তরঙ্গ মুহূর্তি কট। ইদানিং কিন্তু অনেকের কট দিয়ে দিচ্ছে, অন্তরঙ্গ মুহূর্তি কট। তাহলে মুহূর্ত বানানটা কি দেবে? সমীচীন বানানটা অনেকবার শিখিয়েছি আপনাদেরকে, বলেন সমীচীন বানানটা কি? দন্ত স, ময় দীর্ঘিকার, চয় দীর্ঘিকার, দ সব দীর্ঘিকার। সমীচীন বানানের সব দীর্ঘিকার। স্যার জ্যেষ্ঠ বানান, এই তো রাহিমা ইসলাম পেরেছেন। জ্যেষ্ঠ বানানে এই জয়কারে যে, এরপরে জফলা, এরপর ষষ্ঠ। এই জফলাটা পাশায় দিছে, পাশায় হবে না, মাঝখানে দিয়ে দিবা। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে। তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা, সে কি জানো না। এটা বলো, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, অর্থাৎ এমন একটা বন যেখানে বাঘ, কুত্তা, শিয়াল, টিয়াল সব আছে, সাপ, এটাকে কি বলে? সাপত সংকুল। ভেরি গুড ভেরি গুড। আমাদের বলে সেতু বলে দিছে স্যার, সাপত সংকুল। এই যে তালা বসা নিচে বফলা পদ, সাপত সংকুল, এই হলো সাপত সংকুল। অনেকেই পারছেন, আপনারা সবাই পারছেন। নেহাদুল কবির অনেকেই পারছেন। সাপত যা চেটে খেতে হয়, লেজ্জ, লয়কাল লে হয়জা ফলা, লেজ্জ। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত, অবশ্যকে অবিসংবাদিত। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত, অবিসংবাদিত। দ্রুত লেখো। লিখছেন? তুমি যে কখন লিখছে 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 লিখছেন, অবিসংবাদিত। গুড। একজন স্যার যা সেটে খেতে হয় চুষ, আরে না, যা চুষে খেতে হয় ওটা চুষে, চারটে খাইতে হবে তোমার। এই যে হাতে লাগাই চারটে খায়, ওইটা। এটা চুষে খাওয়া বোঝায় না বেবি, চুষে খেতে বলে নাই, চেটে খেতে বলেছে, লেজ্জ। এই পটা দেখো, কোনটা চুষে খাইতে আর কোনটা চারটে খাইতে হয়, এটাই যদি না বুঝো তাহলে চাকরি হইতো না। তাহলে চাকরি হবে না। বলো, এই খয়রাতি মার্কা চাকরি পরীক্ষায় কত অফিস সহকারী, কাম কম্পিউটার, এই খয়রাতি মার্কা চাকরি পরীক্ষায় কত কঠিন কঠিন প্রশ্ন আসে বলো। আচ্ছা, বোবা কাহিনী
ও চাচা কাহিনী কোন ধরনের সাহিত্যকর্ম? বলো। বোবা কাহিনী ও চাচা কাহিনী কোন ধরনের সাহিত্যকর্ম? দ্রুত বলো। রহমান শিকদার, দ্রুত বলো। এই বোবা কাহিনী আমরা কিছুক্ষণ আগে লিখেছি। বোবা কাহিনী এটা হলো বিখ্যাত একটা উপন্যাস। এই বোবা কাহিনী একটা উপন্যাস কার? আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের। আর চাচা কাহিনী কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হলো রম্য রচনা অথবা ছোট গল্প। এটা হলো ছোট গল্প। এই চাচা কাহিনী এটা হলো একটা ছোট গল্প। এটা কার? সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনী কার? সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনী কার? সৈয়দ মুস্তফা আলী। এবং বোবা কাহিনী উপন্যাসটি কার লেখা? আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের লেখা। আর চাচা কাহিনী ছোট গল্পটি রচয়িতা আমাদের সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা লিখছেন। ওকে ওকে ওকে। এবার বলো, বাংলা একাডেমি বানানের নিয়ম চালু করে কত সালে? কে পারেন? বাংলা একাডেমি প্রথম বানানের নিয়ম চালু করে কত সালে? স্যার 1900। সজীব বলছে স্যার 1992 সালে। জান্নাতুল বলছে 1992। ভেরি গুড। বাংলা একাডেমি প্রথম বানান নিয়ম চালু করে 1992 সালে। 1992 সালে, মনে থাকে জানো। আর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বানান নিয়ম চালু করে 1936 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বানান নিয়ম চালু করে 1936 সালে। এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড তারা বানান নিয়ম চালু করে 1988 সালে। খেয়াল রাখবেন, কলকাতা বিশ্ববিদ্যালয় বানান নিয়ম চালু করে 1936 সালে। এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বানান নিয়ম চালু করে প্রথম 1988 সালে। আর বাংলা একাডেমি প্রথম বানান নিয়ম চালু করে 1992 সালে। মনে থাকবে? ওকে। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দেয় কে? দ্রুত বলো। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দেয় কে? তানজিল, দ্রুত বলো। রবি ঠাকুর। আখি তারা, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। এই যে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দেয় আমাদের রবি ঠাকুর। দ্রুত লেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বলে, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। এই উক্তিটি কার? ফুল, এগুলো সব পড়াইছি আমি। ফুল ফুটুক, আর দেখো এগুলো আমাদের লেকচার শিটে সব আছে। আমরা যে আপনাদের ফ্রিতে লেকচার শিট গুলো দিই, যারা 10 থেকে 20 গেট কোর্সে ভর্তি আছেন, এগুলো সব আছে। সমাজসেবা বই পড়েন না? এই যে সমাজসেবা যে আপডেট বইটা আপনাদেরকে দিয়েছি আমরা নতুন, এই বইয়ের ভিতরে এগুলো সব আছে, সব, কোনো মিস নাই। খালি পড়বেন, চাকরি হবে ইনশাল্লাহ। ফুল ফুটুক আর নাই ফুটুক বছর উক্তিটি কার? একজনও বলতে পারেন না, দেখছেন? একজনও পারেন নাই। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কখনো কি আয়নাতে মুখ দেখো না, তুমি কত সুন্দর সে তো জানো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না। সুভাষ মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত উক্তি, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। অনেকেই পারছেন। থ্যাংক ইউ 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 সুভাষ বাবু। পরেরটাকে দেখি, উপর্য পরি এই সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত বলো। উপর্য পরি এই সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত রাখো, দ্রুত দ্রুত দ্রুত। সৈয়দ মুস্তফা আলী কই পাইছে এগুলা? হ্যাঁ, কই পাইছে? আচ্ছা, উপর্য পরি এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ এরকম লিখে দিবা। উপর্য পরি সন্ধি বিচ্ছেদ কি? বলো বলো। পড়াইছি, সবই পড়াইছি। উপরি যোগ উপরি, রসু পরস্করি, উপরি যোগ উপরি সমান সমান উপর্য পরি। খালি কোপ হবে, খালি কোপ হবে, খালি মাইর হবে। উপর্য পরি খালি মাইর হবে। গবেষণা, এটা তো সহজ, মুখস্থ বিদ্যা। গো যোগ এসো না, গবেষণা। মনীষা, মনস যোগ ঈশা, মনস যোগ কি? দীর্ঘ মূর্ধন্য ঈশা, মনস যোগ ঈশা সমান সমান মনীষা। লিখছেন? একজনকার সুভাষ মুখার্জি। এটা কোনো কথা? পড়াটা দেখি, পড়াটা শেষ। যাক, আজকে ক্লাসটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারলাম। 1 ঘন্টা, আজকে প্রথম বলেছিলাম 1 ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টা ক্লাস নিব। হয়ে গেল আমাদের 1 ঘন্টার ভিতরে আমরা শেষ করতে পেরেছি আজকে। এর জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমারও পেটে ক্ষুধা লাগছে। আর আজকে এই যে দেখেন আমরা ক্লাসগুলো, আবার বলি সবাইকে বললো যে বেশি লাগবে না, কম টাকায় ভর্তি হন। আবার বলি যে ট্রায়াল দেন, টাকা জীবনে মাইট যাবে না। আপনারা ভার্সিটি এডমিশনের পরীক্ষার সময় টাকা খরচ করতে পারেন, ভার্সিটি এডমিশনে, তারপর মাস্টার্সে ভর্তি হতে টাকা দিতে পারেন। ওরে বাবারে, তখন টাকা দেয়। কিন্তু চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে তখন আর পকেটে টাকা থাকে না। এই জায়গায় যে কিপটামি করবে ওরা আর চাকরি হইবে না।
তুমি জব ভ্যাকেন্সি না, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও, আমি বলি ভর্তি হও, এই প্রতিযোগিতামূলক বাজারে তুমি ভর্তি হও, জব ভ্যাকেন্সি না আর যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও, কোনো সমস্যা নেই, কিন্তু পড়ো, ভর্তি হও, পড়ো, কারণ তাহলে তোমার ল্যাকটা দূর হবে, চাকরি পাবা। তার এই যে দেখো সমাজসেবা অ্যাপ্লাই করে বসে আছেন, কিন্তু কি করতেছেন না, বইও কিনতেছে না, পড়তেছে না, চাকরি কি এমনি এমনি হবে? সমাজসেবায় দেখো 650 টাকা দিয়ে যদি ভর্তি হয় আমাদের এখানে, দেখো এই দেখো বই ফ্রি পাবা, একেবারে একেবারে ফ্রি পাবা, ফ্রি বই পাবা, ফ্রি বই একেবারে 650 টাকা, মাত্র 650 টাকা। এইটা ভর্তির মাত্র 650 টাকা। সামনে দেখো, এই যে দেখো সামনে তোমাদেরকে যাদের হাতে অনেক সময় আসে তারা বিশেষ কোর্সে ভর্তি হবা। আর যাদের মনে করো স্যার আমার নিবন্ধনের জ্বালা পড়া বাইরে গেছে, নিবন্ধন যদি করো তাহলে তোমার অবশ্যই 1250 টাকা দিতে হবে। নিবন্ধন যদি সাবজেক্টিভ করো, নিবন্ধন এটা হলো জেনারেল, জেনারেলও 1250, আর নিবন্ধন সাবজেক্টিভে যদি পড়ো তাও কিন্তু এই 1250 টাকা। আর যদি মনে করো স্যার প্রাইমারি কোর্সে আমি ভর্তি হব, প্রাইমারিতে ভর্তি হলে কিন্তু 1550 টাকা অ্যাডভান্স কোর্সে, সবগুলোর সাথে বই ফ্রি। আর যদি মনে করো স্যার আমার জীবনে একটা 2 থেকে 3 মাসের মধ্যে চাকরি লাগবে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতেছে, তাদেরকেও বলবো যে কোনো, তারা 10 থেকে 20, যাদের একটা 3 থেকে 4 মাসের মধ্যে একটা চাকরি লাগবে, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতেছে, তাদেরকে বলবো 10 থেকে 20তম গ্রেডের চাকরি কোর্সে ভর্তি হও। এই কোর্সটায় ভর্তি হয় মাত্র 1550 টাকা দিয়ে, এই কোর্সে ভর্তি হও, একদম বই সব কিছু ফ্রি পাবা। এই 0190159501 এই হটলাইন নাম্বারে কল দিলে পাবা। মনে থাকবে পেইড বেস বেসিক, এই যে তোমরা অনেকে আজকে পারলা না, কেন পারো না জানো? তোমরা আসলে কোর্সে ভর্তি না, তোমরা বেসিক ক্লাসটা পড়ো নাই, বেসিক ক্লাসগুলো করো নাই, তারপর তোমরা কি করো নাই, তোমরা এক্সামগুলো দেও নাই, যে কারণে তোমরা ল্যাকিং পিছনে পড়ে গেছো। এই জন্য বলা ভাই জীবনে কিপটেমি করেন না, শেষ বয়সে পরে আফসোস করবেন, দেখবেন আপনি স্কুল জীবনে যে বলদ মার্কা পোলারা ছিল, গাঞ্জাখোর টাইপের ছিল, ও দেখবো ভালো একটা চাকরি করে, একটা মদ না দেখবে সে তোমার চেয়ে ভালো করে, তুমি তখন আফসোস করবে, হায় হায় ও তো মদ না আসলে কিছুই পারতো না, ওর চাকরি হয়ে গেছে, কারণ ও কিন্তু জীবনের টাইমটা কাজে লাগাইছে। ও আসল সময় ওস্তাদের মায়ের শেষ রাতে, বলে না ওস্তাদের মায়ের শেষ রাতে, ওস্তাদের মায়ের শেষ রাইতে দিছে। তা যারা মনে করে আমাদের ভর্তি হবেন, একটু কাজ করে আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন, আপনার এন লিখে আপনি 017 এরকম আপনার ফোন নাম্বারটা কমেন্টে দিয়ে দেন, আপনি আমাদের প্রতিনিধি আপনার সাথে কল করবে, আপনি যে কোনো কোর্সে ভর্তি হলেই আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। কিন্তু ছুটি গরম গরম রুটি 10 থেকে বইটির দাম কত? নদীমাতৃক। ওকে, 9টা ক্লাস স্টার্ট হয়। স্যার ভর্তি হলে কি বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হয়ে যাবে, সমস্যা নাই, বিয়ে হলে দোয়া করে দেবো, বিয়ে হয়ে যাবে, টেনশন নিয়ে না, ঠিক আছে। আর কিন্তু তোমাদের ক্লাস টাইম সকাল 10টা, বিকাল 3টা, রাত 8টা, এবং প্রতিদিন রাত 9টা 50 মিনিটে। 9টা 50 মিনিটে ক্লাসে কোনো টিয়া পয়সা লাগে না, এটা ফ্রি করাই। আর রাত 8টায়, সকাল 10টায়, বিকাল 3টায়, এই হলো তোমাদের ক্লাস টাইম। মনে থাকবে আজকে তাহলে সবাই একটু ঝটফট। আর ওখানে যে সমাজসেবায় বই পেয়ে গেছে একজন, আলহামদুলিল্লাহ বলে ফেলছে যে স্যার আমি বই পেয়ে গেছি। আমাদের ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবা। আর আজকে সর্বোচ্চ শেয়ারকারী আর সর্বোচ্চ মেনশনকারী 2জন নাম পেয়ে গেছি। আমার একজন মিসকাতুল মিম, আজকে দুইজনই লেডিস, সে তার সর্বোচ্চ মেনশনকারীর নাম মিসকাতুল মিম। আজকে এই যে সমাজসেবা বই বিজয়ী, আজকে সর্বোচ্চ শেয়ারকারী। আর ঐশী ঐশী শাহানা, এই 2জন বেবি বই পেয়ে গেছে, 2জন। মনে থাকবে। স্যার জব হয় না বলে আমার বিএফ চলে গেছে, এখন কি করা যায়? নাইমা ইসলাম লিখছে স্যার জব হয় না বলে তোমার বিএফ চলে গেছে, টেনশন নিও না, শুধু খাইটা জব বেরিসের সাথে লাইগে থেকে 3টা মাস পরও তোমার চাকরি হবে, চাকরি হবে, টেনশন নিও না। ওখানে গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা পূরণ করে দাও। দেখো মিসকাতুল মিম আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী ঐশী সাহানা, এই 2জন পেয়েছেন, 2জন। মনে থাকবে। এই যে দেখো আজকে দেখো যারা পাইছেন, এই যে এক্সালেকশন আইসা শুধু মেয়েদের বুক দেয়, দেখো গতকাল ছেলেরা বুক পাইছেন, আজকে মেয়েরা বুক পাইছে। এই দেখো এগুলো কিন্তু আমি আইডেন্টিফাই করি নাই, অফিস থেকে আমাকে কিন্তু দিয়েছে, আমাকেই দিয়েছে। দেখো এই যে দেখো ঐশী সাহানা সর্বোচ্চ শেয়ারকারী, মেনশন করি মিসকাতুল মিম, দেখেন এই যে দেখেন, ভালো করে দেখেন, কোনো ধরনের চোরামি নাই, এটা আর্জেন্টিনার খেলা না, আর
মিশরের খেলা না, এটা মনে রাখবা, মনে থাকবে। সুমাইয়া, বিভিন্ন গ্রুপে বিভিন্ন আইডিতে শেয়ার করতে হয়, বিভিন্ন ফ্রেন্ডদের আইডির মেনশন করতে হয়। হলো হলো। আর আজকে যারা ভর্তি হবে, আগামীকাল যারা ভর্তি হবেন, আবার বলে দিচ্ছি, আপনারা এমন টাইমে ভর্তি হন ওই ক্লাসটা করতে পারেন না। আগামীকাল যদি মনে করেন ভর্তি হন, তাহলে আগামীকাল ভর্তি হবেন সকালের দিক দিয়ে। সকালের দিক দিয়ে ভর্তি হলে কি হবে, আপনার বইটা কালকে কুরিয়ারে পাঠাতে পারবে। কুরিয়ারে পাঠালে আপনি পরের দিনই আপনি বইগুলো পাবেন হাতে। এই যে দেখেন, আপনি যদি মনে করেন সমাজসেবায় ভর্তি হন, সমাজসেবায় কুরিয়ারে আগামীকাল পাঠাই দেবে আপনাকে, পরের দিন আপনি বই পাবেন। আপনি যদি মনে করেন যে আপনি এনটিএসসি তে ভর্তি হন, তা নিবন্ধনের বই আপনি আগামীকাল পাঠাই দেবে, আপনি পরশু দিন পেয়ে যাবেন। এরকম সবগুলোই কিন্তু আপনি যদি মনে করেন যে 10 থেকে 20তম গেট কোর্সে ভর্তি হন, তো 10 থেকে 20তম গেট কোর্সে গুলো আগামীকাল পাঠাবে, তার পরের দিন পাবেন। ক্লিয়ার? এরকম কিন্তু এরকম। তার মানে এই কোর্সগুলো যারা বিসিএস কোর্সে ভর্তি হলে আগামীকাল আপনাকে বই পাঠাবে, পরের দিন পেয়ে যাবে। এই জন্য সকাল সকাল ভর্তি হতে হবে আপনাদেরকে। ঠিক আছে? তো এখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা সবাই একটু নাম ঠিকানা দিয়ে দেন, তাহলে আপনাদের ওখানে কিন্তু আপনারা এই করতে পারবেন। আবার অনেকের কিন্তু আর্থিক সমস্যা থাকে, বুঝছেন? যাদের এক্সট্রা আর্থিক সমস্যা থাকে তারা গুগল ফর্মে ওটা পূরণ করে দিবেন এবং আমাদের হটলাইন নাম্বারে কল দিলে আপনার ব্যাপারটা দেখবে। ওকে, আবার বলে দিচ্ছি, এই যে যারা আছেন এরা আপনারা কি করবেন, আমি যে নম্বরটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই নম্বরে নাম ঠিকানা দিয়ে দিবেন। 0190151950 অথবা 0203 এই নম্বরে আপনারা কল দিবেন। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সবগুলোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্লিয়ার? নাফিজা, এত তো শেয়ার করে বই পেলাম না। ওকে বেবি, আবার পাবা তুমি, নেক্সট আবার পাবা। ঠিক আছে? হ্যাঁ, মিসকাতুল মিম, এই যে বেবি, হ্যাঁ মিসকাতুল মিম, বেবি তুমি বই পাইছো। এই যে মিসকাতুল মিম রে খুঁজে পাওয়া গেছে, দেখছে? মিসকাতুল মিম রে পাওয়া গেছে। আচ্ছা, তুমি 0905195 এই নাম্বারে তোমার নাম ঠিকানা সবকিছু লিখে দিবা, হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা সবকিছু লিখে দিবা। বই গান স্যার, আপনার বুকটা পাওয়ার ইচ্ছা কিন্তু কোনোভাবেই পাচ্ছি না, আমার বুকটা আমার কাছে আসো। আমার বুক পাইতে হলে আমার এই বুকের কাছে আসতে হবে, নাহলে তুমি পাবা না। আর যদি বলে স্যার আপনার বইটা আমার দরকার, তাহলে তুমি আমার কাছে আসা লাগবে না, কিন্তু আমার বুকটা পেতে হলে অবশ্যই কি করা লাগবে, আমার কাছে আসতে হবে। ক্লিয়ার? ইনশাল্লাহ আগামীকাল তাহলে আপনাদের সাথে দেখা হবে সকাল 10টার ক্লাসে এবং রাত 8টার ক্লাসে কিন্তু আপনাদের দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।